প্রধানমন্ত্রী আছেন, তাহলে ইউনূসকে পদত্যাগ করতে হবে কেন? তাহলে তো পদত্যাগের প্রশ্নই আসে না, না, আমার মনেও আছে যে আসলে নির্বাচনটি তিনি কার কাছে দাবি করছেন। ভারত সরকারই তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করছেন। আগের মতোই তৈলমর্দনের সংস্কৃতি বিরাজমান এবং সেখানে সবাই বলছে নেত্রী আপনি এখন জনপ্রিয়তার তুঙ্গে আছেন। যদিও আমরা 32 নম্বরে কিছু মানুষকে দেখেছি যারা হয়তো নিছক ভালোবাসা থেকে এসেছিলেন, কিন্তু মানুষ কেন আপনাদের ডাকে বা নেতার ডাকে সাড়া দিয়ে আসবেন যখন নেতারা কেউ তাদের সাথে নাই? না, আসবেন না তো, আসেন নাই তো। কিন্তু কোনো সমন্বয় কি হয়েছিল যে এরকম পোস্ট দেওয়া হবে 15 আগস্টকে ঘিরে? এটা কি আপনি জানেন? আমার যেমন বন্ধু অনেকেই কালচারাল ফ্যাসিস্টদের ভিতরে আছে, কালচারাল ফ্যাসিস্ট বলা হচ্ছে। শেখ হাসিনা বলছেন তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা। এই কথাটা বলছেন কেন বা বলার প্রয়োজন হচ্ছে কি? কেন নেতারা কি আসলে মিথ্যা কথা বলেন? খুব মিথ্যা কথা বলেন এবং ওই বিহারী পট্টির কথা যেটা পুরো ওই কথোপকথনে শোনা গেছে পুরোটাই মিথ্যা। কোন লোক তো বঙ্গবন্ধু কন্যাকে কোনো সাজেশন দেয় না, কোনো উপদেশ দিতে পারে না, শুধু তেল মারতেছে। শেখ হাসিনা বলছেন জাতীয় পার্টিকে আর দরকার নাই, ওটা জিন্দা লাশ। এখন জাহাঙ্গীর কবির নানক সাহেব তো ভালোই আছেন দূরে, ছাইকা তো ফেলতেছে আমাদের দলের নেতা কর্মীদেরকে। আমিও ভালোই আছি, দূরে আছি। ৩রা আগস্ট এরকম হুটহাট করে বা তড়িঘড়ি করে কেন? মানে জিও হবে। ঢাকার মেয়র ঢাকা ছেড়ে 3 আগস্ট পালিয়ে যাচ্ছেন। ওবায়দুল কাদের বলছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলছেন যে এটি সেনাপ্রধান বেঈমান মির্জাফর এরকম। আপনি এখানে শরীর এলায় দিয়া আপনি একটা ওয়েব ক্যাম লাগাই দিয়ে আপনি বাংলাদেশের সেনাপ্রধানকে আপনি মির্জাফর ডাকতেছেন, মানে কি মনে হয় সামনে নির্বাচন যেই বাস্তবতা ইতিমধ্যে তৈরি হয়েছে বা আপনারা আছেন, সামনে নির্বাচন যেতে পারবেন? হ্যাঁ, আপনি নির্বাচন করবেন, সেনাবাহিনীর প্রধানকে ভালো করে মির্জাফর ডাকতে ডাকতে নির্বাচন করতে যাইয়েন, নির্বাচনের নি বাইর করে দিবে আপনার। ফাইজলামি করা যাবে। আপনি নিজে নিরাপদে কি ওই যে চুলের প্রতিস্থাপন করতেছেন কলকাতায় আওয়ামী লীগের এমপি, মাথায় চুল নাই, ওদের কাছে কি বেঁচে আছে? যদি ম্যাজিস্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত সেনাবাহিনী ইচ্ছা থাকতো ওনাকে খুঁজে বের করার, ওনার ক্ষমতা ছিল নাকি পালায় কলকাতা ইন্ডিয়া ঢুকার? আমি শুরু করি, অনেকগুলো প্রসঙ্গ নিয়ে কথা বলবো, যত সুনির্দিষ্টভাবে বা সংক্ষেপে কথা বলা যায়। শুরু করি, সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একটি ভার্চুয়াল বক্তব্য বেশ ঘুরে বেড়াচ্ছে নির্বাচন প্রসঙ্গে। তিনি বলছেন ইউনূসকে পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার করে নির্বাচন দিতে হবে। যদিও আমি এখনো প্রধানমন্ত্রী, তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায়। এই হচ্ছে তার বক্তব্য। তিনি বেশ দৃঢ় কণ্ঠে এটি বলছেন। তিনি যদি মানে দাবি যেটি করছেন তিনি প্রধানমন্ত্রী, তাহলে তিনি কার কাছে দাবি করছেন যে ইউনূসকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার করে নির্বাচন করতে হবে? বুঝতে পারছেন বিষয়টা? আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তার এই বক্তব্যটি যে প্রকাশিত হয়েছে একে আসলে এন্ডোর্স করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা এখনো প্রকাশিত হয়নি। যার দরুন আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্ন আমার মনেও আছে যে আসলে নির্বাচনটি তিনি কার কাছে দাবি করছেন, এই জায়গাটা রয়ে যাচ্ছে। তবে একটা জায়গা পরিষ্কার যে তিনি নিজে অনুধাবন করছেন যে একটা রিনিউড ম্যান্ডেট, অর্থাৎ নতুন ভাবে জনগণের মতামতের পুনর্নবায়নের প্রয়োজন আছে দেশ ও জাতির এই সংকটকালীন সময় থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আর তার দৃষ্টিতে তিনি তো প্রধানমন্ত্রী আছেন এখন, কারণ তিনি তো পদত্যাগ করেন নাই এবং তিনি ঠিক স্বাভাবিকভাবেও ক্ষমতা ছেড়ে বাংলাদেশের বাইরে দিল্লিতে আছেন সেটা স্বাভাবিক নয়। সুতরাং তার জায়গা থেকে তিনি প্রধানমন্ত্রী বলেছেন, এটা আমি রেফিউট করতে যাব না। তিনি তার দৃষ্টিতে পদত্যাগ মানে তিনি প্রধানমন্ত্রী আছেন, তাহলে ইউনূসকে পদত্যাগ করতে হবে কেন? তাহলে তো পদত্যাগের প্রশ্নই আসে। না, না, শিওর, আমি ওই পরের লাইনটা বলতে পারিনি। বলছি যে বাট অন গ্রাউন্ড বাংলাদেশের বাস্তবতা ভিন্ন, অথবা সমস্ত বিশ্বের কাছে বাস্তবতা ভিন্ন। এখন আমি আসলে যে জায়গাটা আছি সেই জায়গা থেকে ওনাকে এটা বোঝানোর মতো শক্তি হয়তো বা রাখি না। কারণ স্বয়ং যে ভারতে আমার দলের বেশিরভাগ শীর্ষ নেতারা আশ্রয় নিয়েছেন, স্বয়ং বঙ্গবন্ধু কন্যা আশ্রয় নিয়েছেন, সেই ভারত সরকারই তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করছেন। এখন তার নিজের ব্যাখ্যার জায়গা থেকে উনি হয়তোবা ঠিক আছেন, কিন্তু বৈশ্বিক বাস্তবতায় হয়তোবা এটা আরেকটা অর্থ বহন করে। অনেকটা গায়ে মানে না আপনি মোড়ল, এরকম হয়ে যাচ্ছে বিষয়টা। মানে আপনিও বলছেন সাবেক কথা, দেশের প্রেক্ষাপট।
মানে আমাকে এভাবে এভাবে জিজ্ঞেস করলে তার এটার উত্তর আমি দিতে পারবো না। শুধু এতটুকু বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে, যুক্তরাজ্য থেকে শুরু করে, ভারত থেকে শুরু করে, যারা আসলে বৈশ্বিক হুম, রাজনীতিতে বাংলাদেশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা ভূমিকা রাখে বলে আমরা বিশ্বাস করি, তারা সকলেই আহ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের জায়গাটাকে ছোট করতে চান না। তিনি বঙ্গবন্ধুর কন্যা, তিনি বাংলাদেশের সর্ববৃহৎ দলের সভাপতি, কিন্তু তারা তাকে সাবেক প্রধানমন্ত্রী বলছেন। এখন যাই হোক, স্পষ্ট আপনি আর এই বিষয়ে খুব বেশি বলতে চান না। একটু আসি অগাস্ট মাসে আমরা কথা বলছি, কেবলই 21শে আগস্ট পার হলো, 15ই আগস্ট গেল। একটা বিষয় আসলে, আগস্ট মাস কি আসলে আওয়ামী লীগের সাথে কোনো শত্রুতা আছে? পনেরোই না, আগস্ট তবে 21শে আগস্ট 5ই আগস্ট। একটু আপা আমি কি শোকাবহ আগস্টের কথাটা বলার আগে একটু নির্বাচনের একটা কথা বলতে পারি? এটা অবশ্যই খুব বলুন জরুরি বলুন। একটা ব্যাপার। হ্যাঁ, দেখেন, প্রথম কথা হচ্ছে যে আজকে তো বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হচ্ছে না, বাই সেইং যে বাংলাদেশ আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট পার্টি। হ্যাঁ, কিন্তু রিয়েলিটি ইজ অ্যাজ সাচ যে বাংলাদেশ আওয়ামী লীগের যেই কর্মসূচি বা বাংলাদেশ আওয়ামী লীগের যে আদর্শ, বাংলাদেশ আওয়ামী লীগের যে মুখবন্ধ বা তার যেই লক্ষ্য, সেখানে কিন্তু ফ্যাসিজমের বা অন্যায়ের কিছু খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। এবং আমি বহুবার আপনার অনুষ্ঠানে এসে বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ কোটি নেতাকর্মী, তাদেরকে আসলে আপনি কোনো রকম অন্যায় বা দুর্নীতি বা কোনো পাপের সাথে সংযোগ দেখাতে পারবেন না, বিকজ তারা ত্যাগী ছিল, ত্যাগী আছে, তারা বাংলাদেশটাকে ভালোবাসে, তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে। এটা যদি এখন অন্যায় হয়ে থাকে তাহলে অন্য কথা, কিন্তু এছাড়া অন্য কোনো অন্যায় তাদেরকে খুঁজে পাবেন না। এখন ধরেন 15 বছর আওয়ামী লীগ সমর্থিত একটি সরকার ছিল, সেই সরকার ভুল ত্রুটি অন্যায় করতে পারে, সেটা বিচার্য বিষয়, সেটা বিচার করা যেতে পারে। এখন আমার জায়গাটা খুব পরিষ্কার, একটা নির্মোহ জায়গা থেকে এভাবে বলতে চাই যে আওয়ামী লীগ যদি সত্যি ফ্যাসিস্ট দল হয়ে থাকে আর সে যদি শাস্তির যোগ্য হয়ে থাকে, তাহলে তার জন্য সবচেয়ে বড় শাস্তি হবে জনগণের মতামত। অর্থাৎ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং বাংলাদেশের মানুষ যদি সত্যি তারা ফ্যাসিস্ট মনে করে আর তাকে যদি ভোট না দেয়, তাইলে প্রমাণিত হয়ে যাবে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট। এখন আপনি আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল যে বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, তারা নির্বাচন করতেই দিবেন না। অথচ নির্বাচনটা না করতে দিয়ে, জনগণের রায় না নিতে দিয়ে, আমরা আদৌ তাদের চোখে অন্যায়কারী কি অন্যায়কারী না সেই জায়গাটা তৈরি না হতে দিয়ে ফ্যাসিস্ট বলছেন। আমার মনে হয় সেই জায়গাটার পরিত্রাণ করতে গেলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে কথাটা বলেছেন, হ্যাঁ, সেটাকে অবশ্যই মূল্যায়ন করা প্রয়োজন। নির্বাচনে আমাদের যেতে হবে, তবে এটাও মনে রাখতে হবে যে নির্বাচনে যাওয়ার জন্য গেলে তো আর হবে না। নির্বাচনটা হতে হবে যেটা এত বছর ধরে অনেক দলই বলেছে, এখন আজকে আমরাও বলছি, কারণ আমাদের ভুল ত্রুটি তো ছিল যে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া আসলে নির্বাচনে যেও আসলে খুব একটা লাভ নাই। ওই যে আপনাকে বললাম যে ভোটের মাধ্যমেই আমার সাজা হবে, সাজা হবে অথবা আমি পুরস্কৃত হব। যদি মানুষ মনে করে আমি ফ্যাসিস্ট, তারা আমাকে পরিত্যাগ করবে, প্রত্যাখ্যান করবে। আর তারা যদি মনে করে যে না, বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা দলকে বাংলাদেশের মানুষের পাশে প্রয়োজন আছে, বাংলাদেশের রাজনীতির প্রয়োজন আছে, তাহলে তারা আমাকে ভোট দিয়ে পুরস্কৃত করবে না। এই তো ঘটনা। এখন লেভেল প্লেইং ফিল্ড যদি আবার না থাকে, আমি শুধু নির্বাচনে যাওয়ার জন্য যদি চলে যাই, হুম, তাহলে যেটা হবে যে ইলেকশন মেকানিজমের মাধ্যমে আপনাকে সাজা দিয়ে দিবে, অর্থাৎ প্রত্যাখ্যান করিয়ে দিবে। সুতরাং ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, না ডক্টর এক্স আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, না ডক্টর ওয়াই প্রধান, তার থেকেও বড় কথা, আওয়ামী লীগ যে নির্বাচন করতে যাবে সেই নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা আওয়ামী লীগকে ভোট দিতে পারবে কি না, এই জায়গাটাকে নিশ্চিত না করে আমি মনে করি আহ, খুব বেশি এগোনোর চিন্তা করার সুযোগ নেই। হুম, খুব বেশি না এগুলো, কিছুটা তো, কিছুটাও কি এগোনো যাবে না? মানে এতদিন তো তাহলে সেই হিসেবে তো হ্যাঁ, কিছুটাই হ্যাঁ, কিছু অবশ্যই এটা তো এগোয়নি। একটা বিরাট, এটা তো বিরাট বড় একটা লিপ। হুম, আজকে যে এই বক্তব্যটা আপনি সামনে নিয়ে আসেন, উনি যেটা বললো যে আমরা নির্বাচন করতে চাই, সেটা যেই সরকারের অধীনে, এটাই তো অনেক বড় একটা অগ্রগতির না, জায়গা। যে তার মানে সরকারের অধীনে তো বলেন নাই, উনি একদম সুনির্দিষ্টভাবে বলেছেন না, তত্ত্বাবধায়ক না, উনি সরকারের। শুধু কোন সরকার সেটা তার বলতে পারেন না, বলেছেন ডক্টর ইউনূসের অধীনে করবেন না। সেটা ঠিক আছে, উনি বলেছেন এটা। হুম, এটা অনেক বড় অগ্রগতি এই জায়গা থেকে যে আওয়ামী লীগের ভিতরে উনি তো আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের কোনো নেতা তো নাই, এটা বাস্তবতা। আওয়ামী লীগ বিরাট বড় দল, কিন্তু আওয়ামী লীগের আর কোনো নেতা, উনি একমাত্র নেতা। সেই জায়গা থেকে উনি যে অনুধাবন করছেন যে নির্বাচনটা হওয়া প্রয়োজন, মানে নির্বাচনটা জনগণ চায়, এটা অনেক বড় অগ্রগতি। জি। নির্বাচন জনগণ চায়, তা তো বটেই, সেটি এতদিন ধরেই চেয়ে আসছে, সেটির একটা সেটা অভাব জনগণের সেটা মধ্যে হয়তো ছিল। বা আমরা খুব একটা এখন তখনো জি, অনুভব করতে পারিনি। আপনারাও নির্বাচনে যেতে চান, তাহলে আপনার বক্তব্য হচ্ছে যে নির্বাচন করতে যে একটা বাধা ও মানে আওয়ামী লীগের সামনে, সেটি থাকা উচিত না।
আমি তো কখনোই মনে করি না নির্বাচনের জন্য সামনে বাধা থাকা উচিত, কারণ বঙ্গবন্ধুর এই দল তো কোনোদিনই নির্বাচন থেকে দূরে থাকে নাই, খুবই সবসময় স্বাভাবিক, যে নির্বাচন সেটা করছে সেটা যে আপনারা দাবি পরিস্থিতি। করবেন সেটা স্বাভাবিক, কিন্তু একটা বিষয় যারা ধরেন এখন অনেকে কথা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমে কথা বলছেন, অনেকের কথাই দেখা যায় যে আওয়ামী লীগের অনেক অনেক বক্তব্যই একদম আওয়ামী লীগের পক্ষে চলে যায়, বা আওয়ামী লীগের রাজনীতির পক্ষে, আওয়ামী লীগ নির্বাচন করতে পারুক সেরকম সেই পক্ষে কথা চলে যাচ্ছে বা বলছেন। সেক্ষেত্রে তারা বলছেন যে নেতৃত্বে, এই নেতৃত্বেও থাকা উচিত না, নেতৃত্বের পরিবর্তনের কথা। আওয়ামী লীগ কি কোনো পর্যায়ে নেতৃত্বে পরিবর্তন তো করেছে বলে জানি না, মানে ধরুন সভাপতিও আছেন শেখ হাসিনা, সাধারণ সম্পাদক, তারপরে প্রেসিডিয়াম সদস্য, আরো নিচের দিকে সাংগঠনিক সম্পাদক, যেভাবেই যাই মানে একই নেতৃত্ব তো চলে আসছে। কোথাও কি কোনো পরিবর্তন এই অভ্যুত্থানের পরে এসেছে দলে আচ্ছা, বা আমি আসবে? আপনাকে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের যারা আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল তাদের বাস্তবতাটা একটু বলি। প্রথম কথা হচ্ছে, আওয়ামী লীগের ঐক্য যদি ধরে রাখতে হয় তাহলে বঙ্গবন্ধুর রক্তের কোনো বিকল্প কিন্তু নাই। দ্যাটস ভেরি ক্লিয়ার, পয়েন্ট ব্ল্যাঙ্ক। আওয়ামী লীগের ঐক্য যদি ধরে রাখতে হয় তাহলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি। এটা নিয়ে কোনো বিতর্ক করার কোনো প্রয়োজনও নাই, কোনো সুযোগও নাই, এবং এটা বাস্তবতার সাথে চলেও না। আপনি আগামীকালকে বঙ্গবন্ধু কন্যাকে সরিয়ে দেন, একটা কথা কথা বলছি, আওয়ামী লীগ ভেঙে চুরে 100 ভাগ হবে, এখানে ঐক্য থাকবে না। এটাই বাস্তবতা। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15 আগস্ট, অগস্ট মাস, ওনাকে হত্যা করার পরেও আওয়ামী লীগের বিরাট বড় একটা অংশ তো একসাথেই ছিল। হ্যাঁ, মালিক উকিল সাহেব, আপনার আব্দুর রাজ্জাক সাহেব বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরিস্থিতিতে আওয়ামী লীগের ভেঙে যাওয়ার বা কিছুদিনের জন্য একটু ছোট হয়ে যাওয়ার কিছু উপক্রম হয়েছিল। তারপরেও বৃহৎ অংশ কিন্তু একসাথে ছিল। কেন? কারণ হচ্ছে যে তখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরও জাতীয় চার নেতার মতো ব্যক্তিত্বরা ছিলেন। তাদেরকে হত্যা করার পরেও কিছু মানুষ ছিলেন যাদেরকে আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের কর্মীরা সত্যি নেতা হিসেবে মানতেন। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ছাড়া আর কোন নেতা আওয়ামী লীগের নাই। বাকি যারা আছেন তারা, তাদেরকে কোন টার্মে আসলে প্রকাশ করা যায় আমি জানি না, তাদেরকে নেতা বলবেন না কি বলবেন, আই হ্যাভ নো আইডিয়া। সুতরাং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে রেখে সেকেন্ড, থার্ড, ফোর্থ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এমনকি পঞ্চম ধাপ পর্যন্ত যদি নেতৃত্বে আপনি গতিশীলতা না আনেন এবং প্রাসঙ্গিক পরিবর্তন না আনেন, তাছাড়া আবার নির্বাচনের রাজনীতিতে আপনি খুব ভালো করবেন সেটা মনে করার কোনো কারণ নাই। আর ইদানিং ধরেন টেলিগ্রাম এবং বিভিন্ন যে গ্রুপগুলো হয়েছে সেগুলোতে একটা যথারীতি আগের মতোই তৈলমর্দনের সংস্কৃতি বিরাজমান, এবং সেখানে সবাই বলছে নেত্রী আপনি এখন জনপ্রিয়তার তুঙ্গে আছেন, আজকে নির্বাচন হলে কালকে আপনি 200 আসন পাবেন। সুতরাং সেখানে বাস্তবতা যে লিটমাস টেস্ট সেটাও একটু করার ব্যাপার আছে, যে আসলে কি নির্বাচন হলে আমরা 200 আসন পাবো কিনা, বা 200 আসন এখনো পাওয়াটা এই কি কোনো তৈলমর্দনটা কেন হচ্ছে? চলছে। চলছে কারণ অনেকে মনে করছে যে কোনো একটা গায়েবী কারণে হয়তো বা জননেত্রী শেখ হাসিনা এককভাবে আওয়ামী লীগকে আবার আগের জায়গায় নিয়ে আসতে পারবেন। যদি আগের জায়গায় চলে আসা যায় তাহলে আবার নমিনেশনটা পাওয়ার একটা ব্যাপার আচ্ছা, থাকবে, মানে আবার যারা এমপি এমনটা মনে করছেন মন্ত্রীর তারা ব্যাপার থাকবে। তৈলমর্দন করছেন। এই টেলিগ্রাম গ্রুপে আরেকটা চলছে। খবর দেখলাম, ভারতীয় গণমাধ্যম নিউজ 18-এ আসছে যে সেখানেও একটা চাঁদাবাজি হচ্ছে এবং অভিযোগের আঙ্গুল হচ্ছে ওবায়দুল কাদেরের দিকে, যে শেখ হাসিনা যেই সব ভার্চুয়াল মিটিং এ উপস্থিত আছেন সেখানে কথা বলবার সুযোগ দেওয়া হবে, এর প্রেক্ষিতে টাকা, একটা মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে। আসলে কি এর সত্যতা আছে? জি জি, এটা তো যে সিন্ডিকেট বলতে কি বুঝায়, যে উনি ওনাকে যখন থেকে দলের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু কন্যা বানিয়েছেন, তিনি তো বানিয়েছেন সরল বিশ্বাসে দলকে সংগঠিত করার জন্য। আর উনি যেটা করেছেন যে উনি তো ইয়েস ম্যান কমিটি বানিয়েছেন সমস্ত দেশে, এটাই বাস্তবতা। আমার কথায় আহ, যারা দ্বিমত করবেন তারা তার ওই সিন্ডিকেটের অংশ, আর যারা আমার সাথে একমত হবেন তারা ওই সিন্ডিকেটের অংশ না। এবং উনি যেটা করেছেন যে ছলে বলে কৌশলে প্রথম দিকে ছিল, পরে একদম প্রকাশ্যেই তিনি সমস্ত দেশে যেভাবে কমিটিগুলো করিয়েছেন, এটা আসলে বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে কখনো এইভাবে কমিটি করান না। পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, টেলিফোন করে, আপনার ছোট চিরকুট লিখে দিয়ে, হ্যাঁ, অনেক সময় বলেছে যে নেত্রী এই আদেশ দিয়েছেন অমুককে সভাপতি করার জন্য, অমুককে সেক্রেটারি করার জন্য, অথচ নেত্রী কিছুই বলেন নাই। এভাবে করেও তিনি কমিটি করিয়েছেন। এগুলো আমি আপনার অনুষ্ঠানে আগেও বলেছি, এগুলো নতুন করে বলার কিছু নাই। সেই জায়গার থেকে এখন যারা টেলিগ্রামে বা এইসব গ্রুপে নেত্রীর সামনে আসেন, আহ, ওনাদের চিরায়ত চেষ্টাই থাকে এটা দেখানোর জন্য যে আগের যেই অপকর্মগুলো ছিল ওগুলো ঠিকই ছিল। সেই জায়গার থেকে টাকা পয়সার লেনদেন হচ্ছে, যারা কথা বলতে চান লেনদেন হয় দেয়। এখন টাকাটা কিভাবে একদম উপর পর্যন্ত যায় আমি তার এক্স্যাক্টলি জানি না,
কিন্তু টাকা পয়সার লেনদেনে সেটা আমি জানি, আমার আমার নিজের নিজের জেলা দিয়ে আমি বলতে পারি। জি, অনেক ধন্যবাদ। স্পষ্ট হলাম জায়গাটা। এবার একটু আসি, যেটি আসলে যেতে চাচ্ছিলাম, যে আমরা ২১শে আগস্টের ঠিক পরপর কথা বলছি। আমি একটা প্রশ্ন করছিলাম যে, আসলে কি আগস্টের কোনো শত্রুতা আছে আওয়ামী লীগের সাথে? এটির আসলে আমার মূল প্রশ্নটা হচ্ছে ২১শে আগস্ট সম্পর্কে একটু করব, তারপরে ১৫ই আগস্টের দিকেও যাব। আ ২১শে আগস্টের আ ঘটনা, বোমা হামলার ঘটনা, গ্রেনেড হামলার ঘটনা সম্পর্কে আমি দেখছিলাম আওয়ামী লীগের পেইজে, সেখানে সজীব অজের জয় মোহাম্মদ এ আরাফাতের একটি বক্তব্য, ভিডিও বক্তব্য শেয়ার করেছেন, যেখানে মোহাম্মদ আরাফাত বলছেন যে, তারেক রহমানের বক্তব্যের রেফারেন্স দিয়ে বলছেন, ২১শে আগস্ট সম্পর্কে তারেক রহমান বলছেন যে, মুক্তাঙ্গন থেকে হঠাৎ করে কাউকে না জানিয়েই এটি বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শিফট করা হয়েছিল সেই দিনের সেই সভাটি, যেটিকে তিনি একটা ডাহা মিথ্যা এবং বিভ্রান্তিকর হিসেবে বলছেন মোহাম্মদ আরাফাত। তারেক রহমানের এই দাবিকে আসলে ডাহা মিথ্যা বলছেন, এবং তিনি পত্রিকার রেফারেন্স দেখাচ্ছেন যে আগে একদিন দুদিন আগেই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছিল যে ২১শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সভা হবে। আপনি কি, নিশ্চয়ই আপনি দেখেছেন সেটি, আপনি কি একটু মন্তব্য করবেন এই প্রসঙ্গে? কোনো দেখেন, এত দলিল দস্তাবেজ দিয়ে এসব জিনিস বলা লাগে না। প্রথম কথা হচ্ছে, যারা বাংলাদেশের সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা কিভাবে চলে এ সম্বন্ধে একটু হলে নিবিড় আহ, ধারণা রাখেন, তারা জানবেন যে বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটা সরকার থেকেই দেওয়া হয়। এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ২০০১ থেকে ২০০৬ সালের যে সময়টা বিরোধী দলীয় নেত্রী ছিলেন, সেই সময় তিনি একেবারে সার্বক্ষণিকভাবে তৎকালীন বিএনপি জামাতের যে সরকার, যে সরকারের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, এবং ছায়া প্রধানমন্ত্রী বলবেন নাকি জানি না, তারেক রহমান ছিলেন, সেই জায়গায় কিন্তু সার্বক্ষণিকভাবে এসবির দুটো গাড়ির দল সার্বক্ষণিকভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে চলমান অবস্থায় যেমন নিরাপত্তা দিত, ঠিক একইভাবে তার বাসা, তার যে গৃহ, সে বাড়িতেও কিন্তু নিরাপত্তা দিতেন। এবং আপনি জানবেন যে পোশাকধারী পুলিশও তার বাড়িতে মোতায়েন করা ছিল। এবং বাংলাদেশের ১০০ বছরের পুলিশি যে ঐতিহ্য, সেটাকে ঘাটলে আপনি দেখবেন যে যে কোনো সরকারি পদমর্যাদার, অর্থাৎ বিরোধী দলীয় নেত্রী হলে আপনি পূর্ণাঙ্গ মন্ত্রীর পদমর্যাদায় আছেন এবং একটা খুব ভাইটাল পোস্ট, সেখানে ছদ্মবেশে এসবির লোকজন সবসময় থাকে। সুতরাং তারেক জিয়া সাহেব যদি দাবি করেন যে জননেত্রী শেখ হাসিনা ২১শে আগস্টের যেই সভা, তার জায়গা উনি পরিবর্তন করে ফেলছেন এবং তিনি জানতেন না, সরকার কেউ জানতেন না, এর থেকে বালখিল্য হাস্যস্কর কথার কিছু হয় না। এটার জন্য পত্রিকার বিজ্ঞাপন আমার দেখানো লাগে না, এটার জন্য আমার অন্য কোনো কিছু বিশ্লেষণও করা লাগে না। ইট ইজ ভেরি সিম্পল একদম। মানে আপনাকে এলিমেন্টারি লেভেলের জায়গায় যদি আপনি না থাকেন, একটু যদি উপরের জায়গায় থাকেন, তাইলে আপনি বুঝবেন যে জননেত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকার সময় কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন, কি সভা করবেন, কি মিটিং করবেন, কার সাথে দেখা করতে যাচ্ছেন, সবকিছুই এপার থেকে ওপারে চলে যেত। সুতরাং তারেক জিয়া বলতে পারেন যে আমি তো আর সরকারের ভিতরে সরাসরি ছিলাম না, তাই জানতাম না, কিন্তু সরকার জানতো না, হুম, এটা বলার কোনো সুযোগ আছে বলে আর আমি মনে করি না। আর ওই সরকার জানতো আর উনি জানতেন না, সেটাও বলার কোনো সুযোগ আসলে নাই। জি। এখন এই ২১শে আগস্ট গ্রেনেড হামলার বিচার কাজে আমরা দেখলাম যে প্রাথমিক মানে বিচারিক আদালতের রায়ে সবাই খালাস হয়ে গেছে। মানে বিচারিক আদালতের রায়টি বাতিল করা হচ্ছে। এখন ৪ সেপ্টেম্বর এটি আপিলের রায় দেয়া হবে। কি ধারণা করেন আপনারা যে কি হবে বা কি প্রত্যাশা করেন? খুব ছোট্ট করে যদি না, শুনি। আমার কোনো প্রত্যাশার জায়গা নেই। আমার প্রত্যাশা খুব সহজ। বাংলাদেশের মানুষের আজকে যে দুর্ভোগের জায়গাটা, এটা কেন হলো? দেখেন, আমি কয়েকটা কথা আপনাকে বলি এভাবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ যখন মৃত্যুবরণ করলেন, বেগম খালেদা জিয়া কিন্তু গিয়েছিলেন শোক জানাতে। আবার আপনি খেয়াল করবেন, একই সাথে তারেক রহমান সাহেবের যখন বিবাহ হলো, সেই বিবাহের অনুষ্ঠানেও কিন্তু জননেত্রী শেখ হাসিনা গিয়েছেন। ঠিক আছে, একজন সরকারি দল, একজন বিরোধী দল, এই তো, একজন প্রধানমন্ত্রী হচ্ছেন, একজন বিরোধী নেত্রী হচ্ছেন, আবার ঘুরে একজন বিরোধী নেত্রী হচ্ছেন, আরেকজন প্রধানমন্ত্রী হচ্ছেন, এই তো। এই ২১শে আগস্ট গ্রেনেড হামলার পরে দেখেন তাদের দুইজনের ভিতরে মুখ দেখা দেখি নেই। এবং ওয়েদার ইউ লাইক ইট অর নট, দ্য রিয়েলিটি ইজ, বাংলাদেশের সবচেয়ে পপুলার দুটো মানুষের নাম যদি আপনি বলেন, একজনের নাম শেখ হাসিনা রাজনৈতিকভাবে, আরেকজনের নাম খালেদা জিয়া। যেখানে এই দুইজন মানুষের দেখা সাক্ষাৎ হতো, হয়তোবা আন্তরিকতা ছিল না, হয়তোবা খুব একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা বা আস্থা বা ভালোবাসা হয়তোবা ছিল না, কিন্তু দেখা সাক্ষাৎ হতো এবং ফাংশনাল রিজনে হয়তো আলাপচারিত হয়ে যেত। হ্যাঁ, মানে রাজনীতির কারণে বা দেশের প্রয়োজনে।
এই জায়গাটা সম্পূর্ণভাবে রহিত হয়ে গেল 21শে আগস্ট 2004 সালের পর থেকে। এখন সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি রায় দিল বা দিল না, তাতে করে এই যে ব্যবধান তৈরি হয়েছে সেটা তো আর লাঘব, সেটা তো আর কমে যাবে না, সেটা তো ঠিক হবে না। এবং বাংলাদেশের মানুষকে যদি সত্যিকার অর্থে রাজনীতির সুফল পেতে হয় আগামী দিনে, তাহলে এই যে সংঘাত এবং একজন আরেকজনকে হত্যা করার বা ধ্বংস করার যে সংস্কৃতির সূচনা হয়েছিল, এটার যদি একটা গ্রহণযোগ্য স্যাটিসফ্যাক্টরি একটা ফুল স্টপ, মানে বাংলায় যাকে বলে দাড়ি যদি না টানা যায়, তাছাড়া রায়ে তো কিছু যাবে আসবে না। যতদিন না 21শে আগস্ট গ্রেনেড হামলা, আমি যতক্ষণ না মনে না করবো যে আমাকে সম্পূর্ণভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, এবং যতদিন আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা থাকবেন ভাববেন যে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, ততদিন পর্যন্ত আসলে শারমিন আহ, এটার আমি খুব ভালো কোনো ভবিষ্যৎ সামনে দেখি না। আবার একই সাথে তারেক জিয়া যদি লন্ডন থেকে ফিরে এসে কথার কথা বলছি যে আজকে পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন হয়ে তিনি যদি প্রধানমন্ত্রী হয়ে যান, আর তার মাথার পিছনে যদি থাকে যে এই 21শে আগস্টের জন্য আওয়ামী লীগ চিরকাল আমাকে দায়ী করবে এবং ধাওয়া করে বেড়াবে, তাহলে এই 5ই আগস্টের পরে আমার দলের শত শত কোটি কোটি নেতাকর্মীরা যেভাবে লাঞ্ছিত, নিষ্পেষিত, অত্যাচারিত, হত্যা, ধর্ষণের শিকার হয়েছে, অগ্নিসংযোগ, লুটের শিকার হয়েছে, আবার দ্বিতীয় আরেকটি ঢেউয়ের সূচনা ঘটবে। কারণ তিনি তো জেনে শুনে যারা তারে ধাওয়া করবে, যারা তার বিচার চাবে, তাদেরকে ছেড়ে দিবেন না। সুতরাং এই বাস্তবতাগুলোর কথা চিন্তা করতে হবে তাহলে আমাদেরকে। এটার কোনো অবসান নাই? না, অবসান নেই বলি না, অবসান থাকবে না কেন, অবসান আছে। আপনার অনুষ্ঠানে আমি বলেছি অবসান কোথায় আছে। দিনের শেষে যে কোনো একজনকে তার নিজের থেকে অনেক উপরে চলে যেতে হবে। এটার অনেক উদাহরণ আছে, আপনাকে আমি বলেছি তো যে আপনি যে নেলসন ম্যান্ডেলা ক্লার্ককে তার সাথে আহ, উপরাষ্ট্রপতি করে সাউথ আফ্রিকা পরিচালনা করলো না, যাতে সাদা কালোর মাঝে আর সংঘাত না থাকে। অথচ নেলসন ম্যান্ডেলাকে কি করে নেই শ্বেতাঙ্গরা, কি এমন অত্যাচার করেনি আপনি নাম শেষ করতে এই পারবেন না, তার পাঁচই স্ত্রীকে আগস্টের কি পরে বেগম খালেদা জিয়ার একটা বক্তব্য, যেটিকে সজীব ওয়াজেদ জয়ও যেটিকে রেফার করেছিলেন, যে আমরা অতীতের কথা ভুলে গিয়ে প্রতিশোধের রাজনীতি করব না, এরকম একটা বক্তব্য বেগম খালেদা জিয়ার ছিল, এবং সেটাকে খুব ওয়েলকাম করেছিলেন সজীব ওয়াজেদ জয়, এবং একসাথে কাজ করার একটা একটা আম, একটা ইচ্ছা তিনি প্রকাশ করেছিলেন, কিন্তু না না তারপরে সেদিকেও আর খুব না এগোলো না। না না শুনেন, সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধুর নাতি, শেখ হাসিনার সন্তান। কিন্তু এটা বুঝতে হবে যে 21শে আগস্টের গ্রেনেড হামলায় যে 22 জন প্রাণ হারালো, আইবি রহমান সহ আরো অনেক ত্যাগী নেতাকর্মীরা যে মৃত্যুবরণ করলো, এবং শত শত নেতাকর্মীরা যারা গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে চলছে আর কি, হ্যাঁ, তারা তো শেখ হাসিনার পাশে ছিলেন। সুতরাং শেখ হাসিনা ওই বাস্তবতাকে ভুলে গিয়ে সবসময় যে একদম সজীব ওয়াজেদ জয়ের মতোই কিছু বলতে পারবে এমন কোনো কথা নাই। সেটা, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে সজীব ওয়াজেদ জয়ের চিন্তাটাকে আমি ছোট করব না, বড় করব না, কারণ যতক্ষণ ওনার মা সভানেত্রী, ততক্ষণ পর্যন্ত ওনার মার কাছ থেকে সিদ্ধান্তটা আসতে হবে। সুতরাং ওনার যে চিন্তাটা, সেটাকে আমি সসম্মানে একটা জায়গায় রাখতে চাই, কিন্তু প্রায়োগিক দিক থেকে শেখ হাসিনা যেটা চিন্তা করবেন, যেটা চাবেন, সেটাই তো হবে। আর এটা শুধুমাত্র আহ, আওয়ামী লীগের উপর চাপিয়ে দিলে তো হবে না। হ্যাঁ, এখানে যেটা বিবেচ্য বিষয় সেটা হচ্ছে যে শুধু আওয়ামী লীগের উপরে তো একটা দায়িত্ব দিয়ে দিলে হবে না। 21শে আগস্টের গ্রেনেড হামলা অনেকে জড়িত ছিল। এখন আমি মনে করি যে জনাব তারেক রহমানেরও দায়িত্ব আছে। তিনি যদি সত্যি এর সাথে জড়িত না থাকেন, তাহলে সেই জায়গাটা উনি কি নেতা থেকে নেতার পর্যায়ে পরিষ্কার করতে পারেন না? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন আমি যদি আপনার প্রতিবেশী হই এবং কোনোদিন দুটো বাড়ি পাশাপাশি থাকার কারণে ধরেন কোন একটা সমস্যা হলো, তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ওয়ে কি, যে আমি কি আপনার কাছে বা আপনার স্বামীর কাছে সরাসরি গিয়ে বলতে পারি না যে প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, এটা আসলে অনিচ্ছাকৃত, বা আমি সে জড়িত ছিলাম না, বা এটা সম্পূর্ণ একটা মিথ্যা। কিছু কিছু সমস্যা আছে আসলে এইভাবে এই পাল্টা বক্তব্য দিয়ে দিয়ে আসলে সমাধান করা যায় না, ডায়ালগের একটা জায়গা হতে হয়। এখন অবশ্যই যারা গ্রেনেডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন তারা তো ডায়ালগ ওপেন করবেন না, তারা তো আক্রান্ত, তারা তো তারা তো রক্ত শুধুমাত্র দিয়েছেন, তারা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে ব্যথা, গেছে এইটুকু বললেও তারা হয়তো পারবে না। কখনোই তারা করবেন না, আমি এটা আশাও করি না, হতেই পারে না। জি। আমাকে একটু হত্যা করার চেষ্টা করছে, আমি কিভাবে ডায়ালগ করব? কিন্তু যিনি বলতে চাচ্ছেন যে তিনি এর সাথে জড়িত ছিলেন না, তিনি ওই মুক্তাঙ্গনের জায়গা বদল হয়েছে কি না হয়েছে ওইসব না বলে তিনি জাতীয় স্বার্থে যদি চাইতেন ডায়ালগ করতে পারতেন, আমি তাই মনে করি জি। করতে পারতেন। ডায়ালগ আমরা গ্রহণ করব কি করবো না সেটা আরেক ব্যাপার। কিন্তু এই প্রতি 21শে আগস্টে আসলে উনি, এর আগের 21শে আগস্ট উনি বোঝানোর চেষ্টা করছেন যে আমরা আমাদের সভা পরিবর্তন করে
আহ, কি মুক্তাঙ্গন থেকে সরিয়ে নিয়ে 23 বঙ্গবন্ধু ইউনিট, এটা তো ওনার বলার কোনো মানে প্রয়োজন নাই। এই বিষয়টা তারেক রহমানের কাছ থেকেই আসা উচিত বা আসা হ্যাঁ, জাতি শুধু জানতে প্রত্যাশা। চায় আপনি ঘটনা ঘটিয়েছেন কি ঘটান নাই, জি, এটাই আপনি এটুকুই। বলছেন। জাতি জানতে চায় আপনি গ্রেনেড হত্যাকাণ্ডের সাথে, হামলার সাথে জড়িত কিনা। যদি আপনি জড়িত হন আসলে তিনি তাহলে কেন তো অন্য বলবেন কথা। আমি জড়িত, যদি তিনি ধরলাম না, তিনি ইয়েস, জড়িত বা যদি ধরি এক্স্যাক্টলি, জড়িত তিনি না। জড়িত না। হ্যাঁ। ইয়েস, আপনি বলছেন জড়িত না, তো উনি যদি জড়িত না হন তাহলে উনি একটা ডায়ালগ শুরু করতে পারেন। উনি যদি জড়িত না হন উনি ডায়লগ শুরু করতে পারেন। বঙ্গবন্ধু কন্যা তো তার মায়ের সমান বয়স, অসুবিধা নাই তো। কিন্তু সেই ডায়লগটা তো আপনাদের সময় কোনো কোনো জায়গা থেকেই ডায়লগটা করার সুযোগ দেওয়া হয় নাই, তখন তো আসলে কিছু সময় ডায়লগ না, চেয়েছে তখন তারা। যে তখন যে ডায়ালগ তখন করতে বলা হয়েছে চেয়েছে সেটাও হত্যাকারীর সাথে না। খুনির সাথে কি সেটা। শুনেন, আমি আপনাকে আচ্ছা একটা কথা বলি, একেবারে রূঢ় বাস্তবতা গুলা কি। বিএনপির রাজনীতি কি 15 বছর খুব পরিপক্ক হাত দিয়ে পরিচালিত হয়েছে? আমাদের রাজনীতি যেমন খুব পরিপক্ক হাত দিয়ে পরিচালিত হয়েছে বলে দাবি করতে পারি না, নাহলে তো আজকে এই অবস্থা হয় না। ঠিক একইভাবে বিএনপির রাজনীতি কি গত 15 বছর খুব পরিপক্ক হাত দিয়ে পরিচালিত হয়েছে? আমার তো মনে হয় নাই। এখন যদি পরিচালিত না হয়ে থাকে, যেখানে পরিপক্কতা নাই সেখানে ডায়ালগের কোনো গুরুত্ব নাই। যেখানে পরিপক্কতা নাই সেখানে বিইং লার্জার দেন ইয়োর সেলফ সেটারও কোনো গুরুত্ব নাই। তাহলে আসলে যেখানে ডায়লগ কি আসলে, পরিপক্কতা তাহলে নাই বিষয়টা সেখানে আসলে অমীমাংসিতই রয়ে স্যাক্রিফাইস, যাচ্ছে এখানে। কম্প্রোমাইজের কোনো ব্যাপার নাই। জি। আমি শুধু এতটুকু নতুন প্রজন্মের একজন হিসেবে বলতে পারি যে আপনার আমার দুজনেরই পোড়া কপাল, আমরা আজকে বাঙালি বাংলাদেশের, যে এই যে একটা সংঘাত, এই যে 21শে আগস্টের একটা মর্মান্তিক ভয়াবহ একটা দিন, যেদিন গ্রেনেডের মতো একটা ভয়ঙ্কর অস্ত্র দিয়ে একেবারে বাংলাদেশের একটা গণতান্ত্রিক স্বাধীনতার দলকে সমূলে নির্মূল করে ফেলার চেষ্টা করা হয়েছিল, সেই ঘটনাটার কোনো সুরাই হলো না। এবং সেই ঘটনা আদৌ কোনো সুরা হবে কিনা জি। এটা বোঝা যাচ্ছে না। জি। আসি এবার একটু 15ই আগস্টের আগে সজীব ওয়াজেদ জয় তিনি ফেসবুকে বললেন যে 32 নম্বরে গিয়ে ফুল নিয়ে যেতে এবং মোমবাতি প্রজ্বলন করতে আহ্বান করলেন। রক্তচক্ষু ডক্টর ইউনূসের বা ইউনূস সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে, ভয়কে উপেক্ষা করে, ভয়কে জয় করে তিনি এমনটি বললেন। কিন্তু এই প্রশ্নটা আমি আগেও করেছি, আপনার কাছেও হয়তো করেছি, যে আমরা আগেও শুনেছি যে মিছিল করতে বা মানে এক রাস্তায় নামতে এরকম আহ্বান, হরতাল পালন করতে এরকম আহ্বান করেছেন, আপনাদের দলের পক্ষ থেকে করা হয়েছে। আমি এই প্রশ্নটা তখনও করেছি, এখনো করছি, যে মানুষ, যদিও আমরা 32 নম্বরে কিছু মানুষকে দেখেছি যারা হয়তো নিছক ভালোবাসা থেকে এসেছিলেন, কিন্তু মানুষ কেন আপনাদের ডাকে বা নেতার ডাকে সাড়া দিয়ে আসবেন যখন নেতারা কেউ তাদের সাথে নাই, নেতারা আসলে বিদেশে পলাতক আছেন বা যার যার মতো অবস্থানে আছেন, নিরাপদে আছেন, নিরাপদে থেকে নির্দেশনা দিচ্ছেন, কেন আসবে? না, আসবেন না তো, আসেন নাই তো। যেটুকু আপনি দেখছেন সেটা তো সাইবার ওয়ার্ল্ডে দেখছেন, ভার্চুয়াল ওয়ার্ল্ডে দেখছেন, এটা তো মাঠের বাস্তবতা না। বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে তার জন্য তাদের নেতৃত্ব লাগে না। আমি কিছুদিন আগে আমার ফেসবুকে একটা ভিডিও দিয়েছি, সেখানে দুজন লোকের ভিডিওকে আমি আমার বক্তব্যের সাথে এডিটিং এর মাধ্যমে লাগিয়ে আমার বক্তব্যটা পেশ করেছি বঙ্গবন্ধু কন্যার উদ্দেশ্যে। একজন হচ্ছে জনাব সালমা হক, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, ঢাকা মেডিকেল যে চিকিৎসক, তার স্ত্রী, তাকে আলবদররা হত্যা করে 1971 সালে। তিনি ফুল দিতে গিয়েছিলেন বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বরে। আর আরেকজন মুরব্বী, তিনি একেবারে আওয়ামী লীগের সমর্থক কিন্তু কোনো পদধারী না, খুব সাহসী ব্যক্তি, তিনি ওই মবের ভিতরে ঢুকে গিয়েছিলেন। হ্যাঁ, আমি এখন, তারা তো আর কোন নেতাকে দেখে আসেন নাই, তারা একেবারে ব্যক্তি ভালোবাসার জায়গা থেকে গেছেন। তাদের যে সাহসিকতা, আমি বলেছি যে আমার নিজের কাছে মনে হয় তার পায়ের কাছে আমার জায়গা আছে কিনা, মানে আই হ্যাভ মাই ডাউটস, বিকজ দিজ আর দ্য পিপল হু মেক বাংলাদেশ, দিজ আর দ্য পিপল হু মেক দিস সোসাইটি, দিজ আর দ্য পিপল হু মেক আওয়ামী লীগ, এবং দিজ আর দ্য পিপল হু মেক বঙ্গবন্ধু ইমমর্টাল। বঙ্গবন্ধুর মূর্তি বঙ্গবন্ধুকে অমর বানায় না। হ্যাঁ, বঙ্গবন্ধুর নামে কোনো হল করা বঙ্গবন্ধুকে অমর বানায় না। এইসব লোক বঙ্গবন্ধুকে অমর বানায়। এইসব লোকের কারণে এই প্রজন্ম থেকে প্রজন্ম তরে মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসে। সুতরাং আপনি যে পলিটিক্যাল মুভমেন্ট চাচ্ছেন, অবশ্যই যদি নেতা যদি অন গ্রাউন্ড উপস্থিত না থাকেন কেউই নামবে না, এটা আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই, কেউ নামেও নাই। কিন্তু বঙ্গবন্ধুকে যাতে যারা সম্ভব ভালোবাসেন তারা তাদের জায়গা থেকে, ক্ষুদ্র জায়গা থেকে তারা সম্মান ভালোবাসা দেখিয়েছেন, তারা খুব সাধারণ ফেসবুকে মানুষের দিয়েছেন, মধ্যেও কাউকে কাউকে আমরা হ্যাঁ, যেতে দেখেছি, তারপরে করেছেন, সেখানে। ঘরে বসে মিলাদ করিয়েছেন, হ্যাঁ। করেছেন। হ্যাঁ, জি। এখন ঘটনা হচ্ছে আমাদের হোল পয়েন্টটা তো এইটা, যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের জন্য সেফটিটা এপিটফ। অর্থাৎ তিনি না থাকলে আওয়ামী লীগ তো ভেঙে যাবে, আমার ধারণা ঐক্য থাকবে না। হ্যাঁ, তো তাহলে ওনার নিরাপত্তাটাই সর্বাধিক গুরুত্বের ব্যাপার। সুতরাং উনি তো নিরাপদে আছেন এখন দিল্লিতে। আমরা মনে করছি যে যদি সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ টায়ারের যে লিডারশিপ, যেটা এতদিন প্রিভেল করে ফেল করেছে, এটার জায়গায় যদি নতুন কোনো ধারণা আনা যায়, তাহলে আপনি আমূল পরিবর্তন দেখবেন, সাথে সাথে একটা পরিবর্তন দেখবেন। জি। কিন্তু সেটা এখন আনার তো ইচ্ছা। এখন ধরেন অনেকদিন পরে, 1 বছর পরে আমরা এখন বললাম যে আমি নির্বাচনে যাব,
যেতে চাই। 1 বছর পরে বললাম তো, তো হয়তো বা আরো 1 বছর পরে এই অনুভূতি, এই অনুধাবনটা তৈরি হবে যে সেকেন্ড মানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে নেতৃত্ব সেটা পরিবর্তিত হওয়া দরকার, বা হুম। জি, আমি হয়তো সেই হয়তো বুঝাতে পারছি আপনাকে একটু। অনুধাবনটা ১ বছর পরে হয়তো আসবে এরকম আপনি হয়তো বলছেন। লাগবে, হয়তো আরো 1 বছর আসি লাগতে একটু, পারে, বা আপনি 2 বছর বলছিলেন যে লাগতে আসলে পারে। যা দেখা গেছে শোক বা শ্রদ্ধা সেটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে বেশি দেখা গেছে। হ্যাঁ, আমরা দেখেছি অনেকেই আসলে ভার্চুয়াল ওয়ার্ল্ড মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি শোক শ্রদ্ধা জানাতে। তার মধ্যে শিল্পী, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, খেলোয়াড়, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক অনেক মানুষ ছিলেন এবং তাদের মধ্যে একটা তালিকাও তৈরি করে কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদেরকে তাদের ছবি টানিয়ে সেখানে জুতা নিক্ষেপ করা হয়েছে। এরকম ঘটনা ঘটেছে এবং তাদেরকে অভিযোগ করা হচ্ছে যে এই যে শোক শ্রদ্ধা জানানো এটি হয়েছে টাকার বিনিময়ে। একটা সংখ্যাও বলা হচ্ছে কখনো কখনো যে 20,000 টাকার মতো টাকা দেওয়া হয়েছে। একটা অ্যাকাউন্টের একটা স্লিপও ঘুরছে ফেসবুকে। আপনি যেহেতু ভেতরের অনেক খবর রাখেন, জানেন বা সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথেও আপনার পরিচয় আছে, কথাবার্তা আছে, এরকম কি আসলে কিছু আছে? আমি যেমন ধরেন কথা হয়েছে আমার আব্দুল নূর তুষারের সাথে, কথা হয়েছে আনিস আলমগীরের সাথে, তারা এই বিষয়টি অস্বীকার করেছেন যে এরকম কোনো টাকা পয়সা হয়নি। কিন্তু আচ্ছা কোথাও ভাই, থেকে হয়েছে কি, কোনো সমন্বয় কি হয়েছে আপনি জানেন? আচ্ছা আচ্ছা, প্রথম কথা ওই যে ওই যেটা আপনার স্টেটমেন্টটা দেখাচ্ছে না, ওটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ওই ফরম্যাটের হুম। স্টেটমেন্ট হয় না। স্ট্যান্ডার্ড ব্যাংকে তো আমারও অ্যাকাউন্ট ছিল, আপনারও ছিল, অনেকের ছিল। এটা একটা ভুয়া জিনিস টোটাল। আর নাম্বার টু কি, যে মানুষকে এত ছোট করার দরকার কি? মানে ধরেন সাকিব খান, সে বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে একটা পোস্ট দিয়েছে, তার আপনি 20,000 টাকা দিয়ে পোস্ট দেওয়াতে পারবেন যদি সে বঙ্গবন্ধুকে ভালো না বাসে? এটা তো পাগল ছাগলের কথাবার্তা। ধরেন সাকিব আল হাসান, বিশ্বনন্দিত ক্রিকেট ক্রিকেট তারকা, সে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেয়, আপনি যদি 20,000 টাকা দিয়ে পোস্ট দেওয়াবেন? ইটস সো ফানি। আপনি ধরেন ওখানে আরো অনেকে ছিল নাম করা, ধরেন আব্দুল নূর তুষার সাহেবের কথা যে আমি বলি, রিয়েলি আব্দুল নূর তুষারকে 20,000 টাকা দিয়ে পোস্ট দেওয়ানো যায়? যদি সে মনে প্রাণে বঙ্গবন্ধুকে ভালো না বাসে, সে দিবে পোস্টটা? এটা হয় কখনো? সুতরাং এগুলো যারা লেখে আর যারা এগুলো বিশ্বাস করে, তাদেরকে নিয়ে আমরা কেন এই অনুষ্ঠানে সময় নষ্ট করবো? হুম। তার মানে কিন্তু কোনো সমন্বয় কি হয়েছিল যে এরকম পোস্ট দেওয়া হবে 15 আগস্টকে ঘিরে, এটা কি আপনি জানেন? সমন্বয় হতে পারে, সমন্বয় হতে পারে, কেন হতে পারবে না? আমার যেমন বন্ধু অনেকেই কালচারাল ফ্যাসিস্টদের ভিতরে আছে, হুম। যাদেরকে কালচারাল ফ্যাসিস্ট বলা হচ্ছে। আমি কি দলের একজন কর্মী হিসেবে ফোন করে বলতে পারি না? আমার কি একটা ক্রন্দন থাকতে পারে না যে কি অবস্থা, দেখো আজকে বঙ্গবন্ধুকে সম্মান জানানো যাচ্ছে না? So, সেখানে আমার বন্ধু কি বলতে পারে না যে দোস্ত ঠিক আছে আমরা দিব পোস্ট? তো এই সমন্বয়ে পাপ কোথায়? সমন্বয়ে তো কোনো পাপ নাই। আমরা তো প্রথম দিন থেকে আপনার অনুষ্ঠানে একটা কথা মানে বলছি এখানে যে কোনো টাকা বাংলাদেশের, বিতরণের ঘটনা যেটি হচ্ছে সেটি শুনেন, দাবি করে এরকম কিছু হয়নি। দিনের শেষে রাজনীতিতে হুম। মানুষের প্রেম, ভালোবাসা, আদর, সমর্থনের ভিক্ষা চাওয়ায় লজ্জার কিছু নাই। আপনার অনুষ্ঠানে একদম প্রথম দিন থেকে আমি বলছি, যেদিন থেকে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, যে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় শক্তি হচ্ছে বিভিন্ন পর্যায়ের জনগণ, জনতা, যারা তার নীতি আদর্শে বিশ্বাস করে, বঙ্গবন্ধুরে ভালোবাসে, হুম। তাদের কাছে আমাদের আহ্বান, মিনতি, ভিক্ষা সবকিছুই করতে হবে। এখন সেটাকে আপনি সমন্বয় বলেন, সেটাকে আপনি আহ, আহ, আত্মসমর্পণ করা বলেন, যে শব্দ দিয়ে আপনি এটাকে অলঙ্কৃত করতে চান, চলবে। এখানে কোনো পাপের কিছু নাই। জি, একটু আসি যে আরো কিছু মানে সম্প্রতি আমরা আরো কিছু ফোন আলাপ লিক হতে দেখছি। তখন প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বা 5ই আগস্টের আগে শেখ হাসিনার সাথে নেতাদের বিভিন্ন পর্যায়ে জাহাঙ্গীর কবির নানকের ফোন আলাপ শোনা গেছে। কদিন আগে তাপসের ফোন আলাপ দেখা গেল। আমি একটু নানক সাহেবের ফোন আলাপ নিয়ে একটু কথা বলি। সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে, যে মিছিল, আওয়ামী লীগের মিছিল প্রসঙ্গে, মিছিল করবে কিনা, তালিকা দেওয়ার একটা প্রসঙ্গ আসছে। তখন শেখ হাসিনা জানতে চাচ্ছেন বিহারি পট্টির ভূমিকা কি, সেই প্রসঙ্গেও বলছেন এবং শেখ হাসিনা বলছেন তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা। এই কথাটা বলছেন কেন বা বলার প্রয়োজন হচ্ছে কি? কেন নেতারা কি আসলে মিথ্যা কথা বলেন নেত্রীর কাছে? মানে এই বিষয়টা আবার বিশেষ করে বলছেন শেখ হাসিনা, সেটি বক্তব্যে শোনা আছে, মানে সেই ফোন হ্যাঁ, আলাপে। নেতারা নেতারা খুব মিথ্যা কথা বলেন, খুব মিথ্যা কথা বলেন। এবং ওই বিহারি পট্টির কথা যেটা পুরো ওই কথোপকথনে শোনা গেছে, পুরোটাই মিথ্যা। হয় মিথ্যা, আর নাহলে তিনি সম্পূর্ণভাবে বাস্তবতা বিবর্জিত ছিলেন। 5ই আগস্টের সবচেয়ে বড় মারাত্মক ভূমিকা ওই এলাকায় কারা পালন করেছেন? বিহারিরাই পালন করেছে। উনি কিভাবে মনে করলেন যে বিহারিরা ওনার বন্ধু হয়ে যাবে? ওনার সাথে আমার এর আগেও একবার ওনার বাসায় দেখা হয়েছিল, উনি তো সিনিয়র নেতা, যেতেই হবে কেন তিনি বিভিন্ন মিথ্যা কাজে। কথা বললেন বা বিভ্রান্তিকর? বললাম তো, হয় মিথ্যা, নাইলে ওনার বাস্তবতা সম্পর্কে ধারণা হারিয়ে গিয়েছিল। উনি আমাকে নিজে বলেছেন যে আমি বিহারিদের বাথরুম বানিয়ে দিয়েছি, ল্যাট্রিন বানিয়ে দিয়েছি, হ্যান করেছি, ত্যান করেছি, তারা এখন আমাদের পক্ষে। নো, থিংস ডোন্ট ওয়ার্ক লাইক দ্যাট। দিজ আর কাল্ট লাইক সিচুয়েশন। আপনি এত বাস্তবতা বিবর্চিত হওয়ার কোনো কারণ নাই। আপনার প্রতি একমাত্র অনুগত সত্তা আপনার দলের পরীক্ষিত কর্মী, নেতা।
এর বাইরে কাউকে আপনার নিজের মনে করার কোনো প্রয়োজন নাই, এবং এর বাইরে কাউকে নিজের মনে করে কোনো কৌশলগত স্ট্র্যাটেজিক কোনো সিদ্ধান্ত নেওয়ারও কোনো সুযোগ নাই, এটা বোকামি। এবং আপনি এই টেলিফোনের সবচেয়ে বড় কথা যেটা খেয়াল করবেন, যে কোনো লোক তো বঙ্গবন্ধু কন্যাকে কোনো সাজেশন দেয় না, কোনো উপদেশ দিতে পারে না, শুধু তেল মারতেছে, শুধু তেল। হুম। মানে এখন যেহেতু ঐতিহাসিক নতুন সিদ্ধান্ত প্রজন্মের, নিয়েছে বলছেন। যেহেতু যেহেতু নতুন প্রজন্মের, যে মিথ্যাও বলবো না, অসত্য শব্দটা বলবো, বলবো চাপাবাজি, শুধু চাপাবাজি আর তেল, এছাড়া কিচ্ছু নাই। হুম। কিন্তু একটা তথ্য তিনি দিচ্ছেন সেখানে, যেটি বলছেন যে বিহারীপট্টির ভূমিকা ভালো, কিন্তু সেন্টু কমিশনার জাতীয় পার্টির তিনি হচ্ছেন কালপ্রিট, বলছেন রুট অফ অল এভিল। ওইটাকে মানে তখন শেখ হাসিনা বলছেন ওইটাকে পিক আপ করতে হবে, তিনি আবার বলছেন সবগুলাকে ছাইকা ধরতে হবে, মানে এরকম সিদ্ধান্ত, মানে এরকম একটা পরামর্শ দিচ্ছেন যে ছাইকা ফেলতে হবে। শেখ হাসিনা বলছেন জাতীয় পার্টিকে আর দরকার নাই, ওইটা জিন্দা লাশ, যেটাকে ডিস্টার্বিং এলিমেন্ট মনে হয় সবগুলোকে ধরে ফেলবো। মানে যখন গুরুত্ব থাকে তখন আসলে তাদের কাছে গুরুত্বপূর্ণ, আর গুরুত্ব হারালে জিন্দা লাশ বা ছাইকা ফেলার প্রয়োজন হয়, এরকম কি আসলে আওয়ামী এখন লীগের মেথড? এখন জাহাঙ্গীর কবির নানক সাহেব তো ভালোই আছেন দূরে, ছাইকা তো ফেলতেছে আমাদের দলের নেতা কর্মীদেরকে, আমিও ভালোই আছি, দূরে আছি, কিন্তু ছাইকা তো ফেলতেছে আমাদের দলের নেতা কর্মীদেরকে। মানে আপনারা এই যে ছাইকা ফেলতে বক্তব্য, চাচ্ছিলেন, এখন না না, আপনারা কি ছাইকা ফেলছেন? আমি আমি ছাইকা ফেলার পক্ষপাতী কখনো না, আমি রাজনৈতিক ভাবে মোকাবেলা করার পক্ষপাতী। আমি মনে করি মানুষকে ভালো লেখাপড়া শিক্ষা দিলে, ভালো যুক্তি দিয়ে কথা বোঝালে, 10 জনের ভিতরে হয়তোবা 4 জন আপনার কথা বুঝবেন না, 6 জন বুঝবে, তারপরে বাকি 4 জন আপনাকে হত্যা করতে আসবে না, তারা আপনার সাথে একমত হবে না, একটা একটা সংহতির পরিবেশ বজায় রাখা যায়। হ্যাঁ, রাজনীতি এটাই, এটা তো বঙ্গবন্ধু করিয়ে দেখিয়েছেন। এখানে আরেকদিন কোনদিন অনুষ্ঠান রাখলে আপনাকে আমি বলবো, বঙ্গবন্ধু যে ঐতিহাসিক সিদ্ধান্ত, এটা অনেকে বুঝেই নেই। 72 সালে 10ই জানুয়ারি পরে তিনি এই রাজাকার আলবদর আল শামতের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, এটা এক্সপ্লেন করে বলতে হবে। মানে এই মানুষটা কিভাবে এত ধী শক্তির মালিক ছিলেন, আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই। উনি হয়তো 15ই আগস্ট হত্যা করা হয়েছে, ওনাকে আমরা হয়তো বুঝতে পারি নাই, হ্যাঁ, এবং বিভিন্ন পরিবেশ পরিস্থিতি হয়তো ওনাকে সহযোগিতা করে নাই, কিন্তু তার যে ধী, তার যে মানুষকে ভালোবাসার একটা শক্তি, এবং ভালোবাসাটা যে মানুষকে ইউনাইট করে, একতাবদ্ধ করে, এই শক্তি, এই বোধ আর তো কারো ভিতরে দেখছি না। এবং এখানে সবচেয়ে বড় মারাত্মক ব্যাপার হয়ে গেছে, জাতীয় পার্টির যে লাইবিলিটি হবে একদিন আওয়ামী লীগের জন্য, এটা তো আমার বাবা বহু বছর আগে থেকে বলতেছেন, আমরা বলতেছি, এবং প্রত্যেক পর্যায়ে পর্যায়ে আমরা বুঝতেছি। জাতীয় পার্টির রাজনীতি তো ব্যবসা ছাড়া আর কিছু ছিল না, এই জিএম কাদের তো ব্যবসা ছাড়া কিছু বুঝে না। আপনি আজকে একটা জিনিস বুঝবেন, যে জাতীয় পার্টির এমপি ছিল হুসেন মোহাম্মদ এরশাদের ভাইগনা ভাতিজারা। এই জিএম কাদেরের ব্যবসা ব্যবসা করতে গিয়ে, নিজে আর তার স্ত্রীর টাকা পয়সা কামাই করতে গিয়ে, সব ভাতিজা ভাইগনা যেগুলো ইয়াংস্টার ছিল, তাদের সবাইকে পথে বসায় দিছে। হি ক্যান ডু এভরিথিং এন্ড এনিথিং। এবং উনি তো আমাদের একজন ট্রান্সজেন্ডার প্রার্থী যে ছিল, তার কাছে তিনি ইলেকশন হেরে গেছেন। এটা তো রংপুরে কারসাজি করে তাকে ইলেকশন জেতানো হয়েছে 2024 সালের 7ই জানুয়ারিতে। তো তার মতো একটা ফালতু লোককে কেন জিতাইতে হবে, আমি তো ঠিক বুঝতেছি না। যে এই লোক আজকে আওয়ামী লীগের পক্ষ, এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে, 2 দিন আগে বিপক্ষে বলতেছে, তার আগে আবার পক্ষে বলতেছে, এক এক দিন এক এক কথা। সেই লোককে আপনি পলিটিক্যালি রিহেবিলিটেট করে, তো এখন সেন্টু না ফেন্টু, তাদেরকে তো আমার চেনার কথা না, আমি তো কমিশনার চিনি না, সেন্টুকে চিনবো কেন, আমি তো ঢাকায় রাজনীতি করি না। হ্যাঁ, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা যারা নিজস্ব শক্তিতে টিকে থাকতে পারতো তাদেরকে গুরুত্ব না দিয়ে, যাদেরকে টিকিয়ে রাখতে হয় তাদেরকে গুরুত্ব দিতে গিয়েছি, এবং সেখানেই কিন্তু পলিটিক্যাল একটা যে ডিজাস্টার, টুডে উই আর ফেসিং দ্যাট। আচ্ছা, জিএম কাদের এখন কেন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে? আপনি বলছিলেন যে এখন কথা বলছে আওয়ামী লীগের পক্ষে, কেন কেন বলছে? জেলে যাবে? এখন একমাত্র তার সহায় হচ্ছে আওয়ামী লীগ, সাথে না থাকলে তো জেলে যাবে, ওকে তো ডিম থেরাপি দিবে নালে, সেটা তো বাঁচার জন্য সে কথা বলতেছে। মানে সে আওয়ামী সত্য লীগের বললো, পক্ষে কথা বলে ফালতু লোক জেলে সে যাবে না? একটা। হ্যাঁ, আওয়ামী লীগের না পক্ষে না কথা বললেই তো না, জেলে সে যায় মানুষ ভাবছে, এখন। না না, সে ভাবছে যে আওয়ামী লীগের পক্ষে কথা বলে আওয়ামী লীগকে যদি পলিটিক্যাল আইডেন্টিটি ফিরিয়ে নিয়ে আসা যায়, তাহলে সে একটা পলিটিক্যাল ডিফেন্স পাবে। কারণ বাংলাদেশে তো এখন সে একটা নিগৃহীত মানুষ, তাকে 2 পয়সার মূল্য কেউ দেয় না, নোবডি কেয়ারস অ্যাবাউট হিম। হুম। সে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, সে তার দলে যে ব্যারিস্টার স্বামী শামীম হায়দার পাটোয়ারিকে যে মানালো সাধারণ সভা, এটা দিস ওয়াজ এ গুড ডিসিশন। তো সেটা আরো আগে নেওয়া যেত। হ্যাঁ, কিন্তু এখন ডক্টর শামীম হায়দার, সরি, ব্যারিস্টার শামীম হায়দার হি ইজ এ গুড পলিটিশিয়ান, হি টক্স রিয়েলি ওয়েল, আমি তাকে খুব রেসপেক্ট করি, আমাদের সম্পর্ক খুব ভালো। কিন্তু ও বেচারা এখন এই ডুবে যাওয়ার পথে এসে এখন কতটুকু স্যালভেজ করতে পারবে? জি। হ্যাঁ, সো সেই দল আবারও ভেঙেছে একদম, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে ভেঙেছে মানে যাচ্ছে। ওই দলে ব্যবসা ছাড়া কিছু আছে নাকি? টাকা, আপনি তো আশ্চর্য হবেন ওরা কিভাবে এমপি নমিনেশন দেয় আর কিভাবে ভাগাভাগি করে। ইটস অ্যামেজিং থিং। এদের সব গল্প তো আসলে ক্যামেরার সামনে বলার মতো না, হুম। যা তাই এটা। আর এটার আমরা বানাইছিলাম আমাদের পলিটিক্যাল সাথী।
কিভাবে দেয়, কিভাবে, মানে আমরা এই না প্রসঙ্গটা না, বিভিন্ন সময় এগুলো আমি ক্যামেরার সামনে এগুলো আমার রুচিতে বাদ না, বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ওকে। এগুলো বলা যাবে না না। বলতে চাইলে আমরা পরের আরেকটা ফোন আলাপের কথা বলছিলাম, শেখ ফজলেনুর তাপস। তার তার আসলে একটি না দুটি ফোন আলাপ অন্তত পক্ষে শুনেছি। একটি 22শে জুলাই, তিনি আসলে তখন শেখ হাসিনার সাথে দেখা করতে চাচ্ছেন, হাসুমনি দেখা করতে চাই এরকম, এবং মমতাময়ী কণ্ঠে কণ্ঠে শেখ হাসিনা বলছেন, সেই একটা ফোন আলাপ। আবার 3রা আগস্টে একটা ফোন আলাপ, যেখানে তিনি এয়ারপোর্ট থেকে ফোন করছেন, একরকম হুটহাট করে বা তড়িঘড়ি করে চলে যাচ্ছেন সিঙ্গাপুরে। তার আগে তিনি ফোন করছেন যে জিও হয় নাই তার, এই জন্য তাকে তিনি এয়ারপোর্টে আটকে যাচ্ছেন, শেখ হাসিনাকে ফোন করছেন সেখান থেকে কিছু করা যায় কিনা। একটু এই প্রসঙ্গটা জানতে চাই যে 3রা আগস্ট এরকম হুটহাট করে বা তড়িঘড়ি করে কেন, মানে জিও হবে তিনি যাবেন, এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিছু হবার আগেই মানে অ্যাপ্লাই করেই হুটহাট করে চলে যাওয়া, এরকম একটা প্রক্রিয়া কি, এটি কি কোনো স্বাভাবিক অবস্থায় যাচ্ছিলেন, নাকি কোনো বিশেষ 3রা আগস্টেই কোনো বিশেষ কারণ অনুধাবন করলেন দেখে গেলেন? না, আপনার কি পালিয়েছেন। কিছু জানা আছে? পালিয়েছেন। পালিয়েছেন। 3রা আগস্ট কেন আগে ভাগে পালানোর পালিয়েছেন। কথা মনে হলো? না, আমার কেন এখন মনে হবে, পুরো বাংলাদেশের মানুষই তো মনে করে তিনি পালিয়েছেন। না মানে আমি জিজ্ঞেস করছি, তার 3রা আগস্টে পালিয়ে যেতে হবে এটা মনে হলো কেন 3রা আগস্ট? উনি ফিল করছিলেন যে হয়তো বা টেকা যাবে না। আর তার থেকে বড় কথা এখানে অন্য ব্যাপার আছে। উনি 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 একজন মানুষ পালালে তো কোনো ব্যাপার ছিল না, পালানোটা একটা খুব বড় ধরনের একটা সুনামি আকৃতির প্রভাব পড়েছে। সেটা কি দেখেন, আপনি খেয়াল করে দেখবেন, আপনার কিছু কিছু আত্মীয় আছে বা আমাদেরও আছে, যে আপনি হয়তোবা কাউকে কিছু বললেনই না, শুধু আপনার বাসার লোক জানে যে আপনি চিটং যাবেন বা খুলনা যাবেন কোন একটা কাজে। হঠাৎ করে আত্মীয় ফোন করে বলছে যে কি শারমিন, তুমি কি চিটং যাচ্ছ? তা আপনি আসছেন, কি ব্যাপার, আমি তো কোনো আত্মীয়কে বলি নাই যে আমি চিটং যাচ্ছি, উনি জানলো কিভাবে? দেখা গেল যে আপনার বাড়ির যে মানুষটা আপনাকে কাজে সাহায্য করে বা আপনার যে গাড়ি চালায়, গাড়ি চালক, তার সাথে আবার তার একটা আলাদা যোগাযোগ আছে। সো যেহেতু সখ্যতা আছে, বলে ফেললো যে খালাতো বা আপাতো বা ভাবিতো চিটং যাবেন। সুতরাং আপনার অন্য কোনো আত্মীয় এটা জানুক বা না জানুক, উনি জানেন, এই তো। আচ্ছা, এই উদাহরণটা দিলাম কেন, কারণ ঢাকা দক্ষিণের মেয়র, নট এ ম্যাটার অফ জোক, সে ঢাকার রাজনীতির সে ভিত্তি, নগর পিতা। তার যারা কমিশনার, তারা তো কেউ ছাগল না, তারা তো কেউ ঘাস খায় বড় হয় না। তাদের সকলের ঢাকার মেয়রের ড্রাইভারের সাথেও খাতির থাকে, ঢাকার মেয়রের পিএস এর সাথেও খাতির থাকে, এপিএস এর সাথেও খাতির থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিসার তার সাথেও খাতির থাকে, আর ঘরের ভিতরে লোকজনের সাথে খাতির থাকে। তাহলে ঢাকার মেয়র ঢাকা ছেড়ে 3 আগস্ট পালিয়ে যাচ্ছেন, এই খবরটা কি রাষ্ট্র হওয়া বাকি থাকে? তার কি এয়ারপোর্টে পৌঁছানো লাগে? তার আগেই তো এটা ছড়িয়ে গেছে। তো আর ঢাকার কমিশনাররা যারা আমার দলের পক্ষের, তারা যদি ঢাকার মেয়রের পালিয়ে যাওয়ার আহ, অবস্থা দেখে নিজেরাই ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে নিজেদেরকে গুটিয়ে ফেলে, তাহলে 5ই আগস্ট কেন ঘটবে না? এটা একটা চিত্র দিলাম, এটা আরো অনেক জায়গায় হয়েছে। একটা শুধুমাত্র ঢাকার ওদের জন্য হয়েছে সেটা বলতে চাই না, বলছি ইট ইজ এ পার্ট অফ দ্য এন্টায়ার হাউস অফ কার্ডস, তাসের ঘরের মতো মানে ভেঙে পড়েছে এরকম কি কেন? বিষয়টা যে তারা যদি এরকম আগেই 5ই আগস্টের আগেই 3রা আগস্ট বা এই সময়কালীনে পালিয়ে না যেতেন, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো? হতে পারতো, নাও হতে পারতো, কিন্তু না হলে তো আজকে নেত্রীকে এত সমস্যার সম্মুখীন হতো না। কেউ তো বলতো না যে আপনার আপনার পরিবারের লোকজনই আপনাকে পরিত্যাগ করে চলে গেছে। সেটা কি হতো সেটা আরেক জিনিস, আমরা তো কেউ ফরচুন টেলার না, উই ডোন্ট নিড টু গেট ইনটু দ্যাট। নেত্রী হয়তোবা তার তাকে ফুফু বলে, সে কি বলবে বেচারি, হয়তোবা সেও বলতে পারছে না, এই তুমি তোমার ঢাকার মেয়র বানাইছো, তুমি যাবা কেন? হ্যাঁ, বলতে পারছেন এই না, তুমি তিনি সাহায্য বরং করো বলছেন নাকি? অবশ্যই যাবা না কেন, যখন বলছেন সেটা তো উনি সিঙ্গাপুরে যাচ্ছি। বলছেন, আমি বললাম তো যে ফুফু এখন কি বলবে, ফুফু তো মা, ফুফু মানে তো মা, আমি তো ফুফু বলতে মা বুঝি, সে মা। তা এখন সে কি বলবে ছেলেকে? ছেলে তো পৌঁছাই গেছে এয়ারপোর্টে, আর কি বলতে পারবে? মানে ছেলে যদি নিজের থেকে বলে যে মা আমি তোমাকে ছেড়ে যাব না, যাই হোক আমি তোমার পাশে আছি, তাহলে এক জিনিস। কোনো মা কি কোনোদিন ছেলেকে বলে যে বাবা আমারে তুই ডুবতে দিস না? মা নিজে ডুববে, মা নিজে মরবে, ছেলেকে বাঁচাবে। তো ফুফু তো মা, এটা এটা বাঙালির, তাই না? হ্যাঁ, এটা শুধু বাঙালি কেন, এটা আমেরিকা তো ফুফু যারা হয়, হ্যাঁ, যারা ওন আন্ট মানে খালা যারা হয়, দে ফিল জাস্ট লাইক দ্যাট। এটা শাশ্বত একটা ব্যাপার। তুমি কেমনে এখন তার ভাতিজিকে বলবে যে এই ভাতিজাকে বলবে যে এই তুমি চাচ্ছ কেন? কিন্তু যদি ভাতিজা না হইতে তাহলে কি বলতো বলেন আপনি? ভাতিজা না হলে বলছে এই তোমার ঢাকার মেয়র কি সেরা বানানো মারাইছি, যাও নেতা কর্মীদের পাশে দাঁড়াও, বলতো না? তার মানে এটার জন্য নেতাকর্মীদের জন্য, হয়তো মানে ভাতিজার জন্য বিশেষ অ্যাপ্রোচ, নেতাকর্মীদের জন্য এরকমটা নাও হতে পারতো। যদি অন্য নেতাকর্মী থাকতো মানে তাহলে আমি হয়তো। জাস্ট কথাটা বললাম, জি। মানে ওইটা উনি বলতে পারতেছেন না কেন সেটা বললাম, কারণ উনি তো মায়ের জায়গায় থেকে সন্তানকে কিভাবে বলবে যে তুমি রিস্ক নাও?
হুম। আরেকটা বলা হচ্ছে যে এই ফোনালাপগুলোর সাথে আরেকটা ফোনালাপ তার কিছুদিন আগে, এটা শেখ হাসিনার ফোনালাপ যেটি ভাইরাল হয়েছিল, যেটি নিয়ে অনেক কথা হলো। মাঝখানে বিবিসি কথা বলল যে বিবিসির প্রতিবেদন হলো ওই যে লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনা দেওয়া আছে, ওপর থেকে এখন করাচ্ছি, হেলিকপ্টার থেকে। এই যে বক্তব্যগুলো বলা হচ্ছে যে এই কথোপকথনটাও হয়েছে তাপসের সাথেই। আহ, যদিও সেই কথোপকথনে শেখ হাসিনার বক্তব্যটাকে এআই দিয়ে করা বলছে আওয়ামী লীগ। সজীব ওয়াজেদ জয় প্রথমে বলেছিলেন এটি আহ, হোলি আর্টিজানের ঘটনা, পরে অবশ্য সেটি ডিলিট করে দিয়েছেন, সেই পোস্টার তিনি সরিয়ে ফেলেছেন। এটি প্রসঙ্গে কি কোনো আপনার কোনো মন্তব্য আছে? এটা আপনার আগের অনুষ্ঠানে আমি বলেছি, আমি আর এটা নিয়ে কোনো এটি মন্তব্য করতে তাপসের চাই সাথে এই ফোন আলাপ, ফজলিনুর তাপসের সাথে এই বিষয়টি নতুন না। তার কাছে। আমি আপা আপনাকে খুব রেসপেক্ট করি, আপনার আগের অনুষ্ঠানে আমি যেটা বলেছি ওই কথাই আমার স্ট্যান্ড করে, ওটার কোনো আমি বদলাবো না। আচ্ছা। আমি আপনার আপনার অনুষ্ঠানে কেন আসি এটা একটু কারণটা বলি, মানে আমরা এটা কারণটা হচ্ছে যে আমি যেই কথাগুলো বলি চিন্তা ভাবনা করে বলার চেষ্টা করি, এবং আমি চাই যে আগামী দিনে কেউ কোনোদিন বলতে না পারুক যে আপনি অমুক দিনে এই কথা বলেছেন, পরে আবার আরেক কথা বলেছেন। সুতরাং আই ওয়ান্ট টু মেনটেন দ্য কনসিস্টেন্সি, আচ্ছা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। আপনি বলছিলেন যে ৫ই আগস্টের পরিণতিটা অন্যরকমও হতে পারতো, আবার হতে নাও পারতো। এই ৫ই আগস্টের পরিণতি, আওয়ামী লীগের পতন, এটিকে আওয়ামী লীগ ষড়যন্ত্র তত্ত্ব এটার পেছনে দায়ী করবার একটা প্রচেষ্টা আছে। সেদিন কদিনকে বিবিসিতে একটা প্রতিবেদন দেখছিলাম যে দেশি বিদেশি ষড়যন্ত্র এবং বেইমানি প্রায় বলছেন, এবং ওবায়দুল কাদের বলছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলছেন যে এটি সেনাপ্রধান বেইমান, মির্জাফর, এরকম তকমা দেয়া হচ্ছে। আসলে কি করলে, আপনার কি মনে হয়, কি করলে তাকে আপনারা আসলে এভাবে ট্রিট করতেন না, বেইমান বা মির্জাফর হিসেবে দেখতেন না, অন্য কিছু ভাবতেন, যথাযথ আচ্ছা, ভাবতেন? আপনাকে আমি একটা কথা বলি, সেনা প্রধান তো আমার আত্মীয় না। সেনা প্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এখন কোন কনসিডারেশন উনি সেনা প্রধান হয়েছেন ওই ফাইল তো আর আমি পাই নাই, আর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমার নাই। এটা নেত্রীর একক সিদ্ধান্ত, এটা দ্বৈত সিদ্ধান্ত না। উনি তাকে সেনা প্রধান করেছে, আচ্ছা ভালো। এখন আমি যদি ধরে নেই তিনি বেইমানি করেছেন, আপনার আমার ভাষা তো বেইমানি হবে। দুই পাড়া প্রতিবেশী, দুই ভাই বোন, হ্যাঁ, দুই আত্মীয়, তারা যখন ঝগড়া বিবাদ করবে তখন তো শুধু বেইমান কেন, আরো অশ্রাব্য ভাষায় অনেক গালিগালাজ তো দিবে, এটাই তো বাস্তবতা। একজন রাজনীতিবিদের মুখে এইসব মির্জাফর বেইমান এগুলা কি আসলে সাজা পায়? তার থেকে বড় কথা, আপনি জানেন যে আপনি নিজে নিরাপদে বাইরে বসে আছেন, আর আপনার কোটি কোটি নেতা কর্মী দেশে বসে আছে। আপনি এখন বিএনপিও আপনার শত্রু, জামাতও আপনার শত্রু, এনসিপিও আপনার শত্রু, এখন সেনাবাহিনীটিরও শত্রু বানায় বসে থাকেন। সেনাবাহিনীর যে প্রধান, সেনাবাহিনীতে তো শুধু জামাত মনা বা বিএনপি মনা লোক নেই, সেনাবাহিনীতে বাংলাদেশের সকল বিশ্বাসের মানুষ আছে বলে বিশ্বাস করি। তো সেখানে যখন আপনি তাদের সেনা প্রধানকে একেবারে অনলাইনে এসে মির্জাফর বলবেন, তখন তারা কি বসে বসে কি আঙ্গুল চুষবে? এগুলো কি কোনো পরিপক্কতার পরিচয় হলো? আর এখন থেকে আসাদুজ্জামান সেনাবাহিনীকে খান সবাই কামাল বলছে, সাহেব, এদিকে এক দল বলছে আসাদুজ্জামান ঘিলু নাই বলুক, সেনাবাহিনীর, এরকমও বলছে। বলুক, সেটা আমি কি বলছি সেটা আপনি যদি সিমলেস ভাবে শুনেন, আহ, আপনি আমার চিন্তার জায়গাটা বুঝতে পারবেন। হ্যাঁ, যেমন ধরেন আসাদুজ্জামান খান কামাল সাহেব উনি বীর মুক্তিযোদ্ধা। হ্যাঁ, তো তাইলে উনি যদি বীর মুক্তিযোদ্ধা, যেহেতু ওনাকে তো ছোট করা যাবে না, সম্মান করা যাবে না, এবং উনি আমার সাথে খুব ভালো সুসম্পর্ক, আমি সেটাতে বলছি যে এই যে আপনি আপনাদের সবগুলো বক্তব্যকে আনতে হবে। এই যে বিপ্লব বড়ুয়া ধরেন দলের যে দপ্তর, সে বলছে আমরা টেরই পাইনি কি হচ্ছে বাইরে। তো আপনি যে টের পাচ্ছেন না, তাহলে আপনার হাতে এনএসআই ছিল, আপনার হাতে বিজিবি ছিল, আপনার হাতে এসবি ছিল, ১৭ বছরের গোয়েন্দা বৃত্তির একটি সংস্থা এসবি ছিল। তা আপনি কিছু টের পেলেন না, তো আপনি পুলিশ বিজিবি এগুলো দিয়ে কোনো ব্যবস্থা না করতে পেরে আপনি সেনাবাহিনীর কাছে গেলেন। তো এখন সেনাবাহিনী কোন পর্যায়ে কি করছেন সেটা তো আর সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব না। যদি সে আপনার সাথে বিট্রেও করে থাকে, সেটাকে তো আপনাকে পলিটিক্যাল ভাষাতেই বলতে হবে। এবং রিয়েলিটি ইজ অ্যাজ সাচ যে আপনি নাই, তারা আছে। সুতরাং আপনাকে যদি ব্যাক করতে হয়, হয় আপনি সশস্ত্র সংগ্রাম করবেন, যুদ্ধ করে ব্যাক করবেন, আর নাইলে সমঝোতা করে রাজনীতি করে করে ব্যাক করবেন। এখন এই ভাষায় কথা বললে তার আপনি রাজনীতি করে ব্যাক করতে পারবেন না। তাইলে কি আপনি ১৯৭১ সালের মতো অস্ত্র কোথাও থেকে পাবেন? সেই অস্ত্র দিয়ে কি বাংলাদেশের লক্ষ কোটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ক্ষমতায়িত করবেন, রিপনাইজ করবেন, তারপরে আপনি আর্মির সাথে যুদ্ধ করে ফিরবেন? এটাই কি আপনার চিন্তা? যদি এটা আপনার চিন্তা না হয়, তাহলে এই ভাষায় কথা বলা পরিত্যাগ করতে হবে ওবায়দুল কাদের সাহেবকে। হি হ্যাজ টু স্টপ দিস। আই রিয়েলি ডোন্ট কেয়ার, অল আই কেয়ার ইজ যে পলিটিক্সটা এগিয়ে যাক। এই ভাষায় কথা বলে পলিটিক্স আগায় না। এবং
দিনের শেষে বাস্তবতা হচ্ছে যে এসএসএফ নেত্রীকে বাঁচিয়েছে, পিজিআর নেত্রীকে বাঁচিয়েছে। এসএসএফ কিসের সদস্য? এসএসএফ সেনাবাহিনীর সদস্য। এসএসএফ মূলত নৌবাহিনী বিমান বাহিনী থেকে আসে। পিজিআর প্রেসিডেন্ট গার্ড পুরাটাই হচ্ছে সেনাবাহিনীর সদস্য। তাহলে আপনি সেই বাহিনীর প্রধানকে আপনি ওপেনলি এইসব কিসের জন্য আপনি এগুলা বলবেন? আপনি ফোন করেন না সেনা প্রধানকে, আপনার এত ক্ষমতা থাকলে আপনি ফোন করে সেনা প্রধানকে বলেন যে তুমি আমাদের সাথে কেন বিশ্বাসঘাতকতা করবে, বোঝাপড়া করেন। আপনি তার সাথে গোপনে একটা রাজনৈতিক ফ্ল্যাগ মিটিং করেন না যদি আপনার ক্ষমতা থাকে। আপনি এখানে শরীর এলায় দিয়া আপনি একটা একটা ওয়েব ক্যাম লাগাই দিয়ে আপনি বাংলাদেশের সেনা প্রধানকে আপনি মির্জাফর ডাকতেছেন, মানে কোন হিসেবে, কোন ইকুয়েশনে? ইকুয়েশনটা কি আপনার? আপনি কি জানেন আপনি কি করতে চান? আপনার কর্ম পরিকল্পনা কি বলেন আমাদেরকে, আমাদের জানার অধিকার আছে। এখন প্রবলেম হচ্ছে কি, এই কথা বললে আপনাকে আবার ওই যে আগের মতো বলবে যে রাশেক রহমান এই কারণে। আমি তার সরকারের পক্ষে কথা বলি, আমি সরকারের বিপক্ষে কথা বলি, কিন্তু এই লোকের ধারণা ওই লোকের বিরুদ্ধে কথা বলা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা। প্রবলেমটা হচ্ছে এইটা, যে আপনি যখন কাউকে কোনো ভালো বুদ্ধি দিতে যাবেন, ভালো কথা বলতে যাবেন, তখন আপনি খারাপ হয়ে যাবেন। দিস ইজ দ্য প্রবলেম। তাহলে এই বাস্তবতায় কি মনে হয়, আপনি যদি আপনার রাজনৈতিক অভিজ্ঞতা বা বর্তমান বাস্তবতা সেটি সেটি বিবেচনা, যদি আমি প্রশ্নটা হচ্ছে এটা যে কি মনে হয় সামনে নির্বাচন যেই বাস্তবতা ইতিমধ্যে তৈরি হয়েছে বা আপনারা আছেন, তাহলে সামনে নির্বাচনে যেতে পারবেন আপনি নির্বাচন করবেন, সেনাবাহিনীর প্রধানকে ভালো করে মির্জাফর ডাকতে ডাকতে নির্বাচন করতে যাই, নির্বাচনের নি বাইর করে দিবে আপনার। ফাইজলামি করা যাবে, কোনো কথা নাকি এসব? হ্যাঁ, আপনি পুলিশ বাহিনী 15 বছর ধরে চালাইছেন, বুঝলাম, ঠিক আছে, পুলিশ পারে নাই, কেন পারে নাই সেগুলা দেখেন। আপনি এখন পুলিশকে গালিগালাজ করতেছেন, হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? আপনি আপনি এইটা কেন করবেন? ঠিক আছে, আপনার মনে থাকুক না, আপনি মনে রাখেন কে ভালো কে খারাপ, ঠিক আছে, তার সাথে বোঝাপড়া করবেন কি করবেন না সেটা দেখা যাবে। আদৌ করতে পারবেন কিনা সেটাও তো দেখার বিষয় আছে। লাফালাফি করলে তো হবে না। কিন্তু আপনি এইভাবে ওপেনলি কথা বইলা আপনি নিজে নিরাপদে কি ওই যে চুলের প্রতিস্থাপন করতেছেন কলকাতায় আওয়ামী লীগের এমপি, মাথায় চুল নাই, সময় আছে তো, জিম করতেছে, পিলেট করতেছে, আমরাও করতেছি, আমরাও ভালো, আমরা তো নিরাপদে আছি। আর এখানে আমরা এমন সব বক্তব্য দিচ্ছি যে আমার দেশের নেতাকর্মীর পাছার চামড়া উঠাই ফেলতেছে। এটা কোনো মানে আছে? বলে আই এম সরি, এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ, আমাকে ক্ষমা করবেন, আমি সরি, মানে ওইটা আমার বলার ঠিক, মানে ওইটাই, মানে তাদেরকে বিপদে ফেলায় আমি বক্তব্য দিচ্ছি, এটা মানে কি? জি, দেখা যাক এসব বক্তব্যের প্রভাব পড়ে। আর ওনাকে যখন আপনি যখন ওনাকে জিজ্ঞেস করতেছেন যে আপনি কেন মির্জাফর ডাকলেন, তখন আবার উনি কথা বলতে চায় না। এটা কি ধরনের সাহসিকতা? আপনি যদি কাউকে, ইফ ইউ কল সামওয়ান নেমস এন্ড দেন ইফ আই আস্ক ইউ ওয়াই আর ইউ কলিং হিম নেমস, ওয়াই উইল ইউ নট সে দ্যাট? কেন আপনি বলবেন না এটা? জি, সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্য পাওয়া যায় না। অনেক শুনেন, অনেক আলাপ থাকে, অনেক আলাপ থাকে কি বিমান বাহিনীর ট্রান্সপোর্ট প্লেন, এটা কি ছোট জিনিস? আপনি বলেন, এটা কি ছোট জিনিস? বিমান বাহিনীর ট্রান্সপোর্ট প্লেনটা যারা উড়িয়েছে, নেত্রীকে যারা নিয়ে গেছে, তারা কি মেজর র্যাঙ্কের? নো, তারা উইং কমান্ডার, রাইট? আচ্ছা, যে হেলিকপ্টারে গণভবনের নিকট সংলগ্ন জায়গা থেকে নিয়ে তাকে পুরানো বিমানবন্দরে নিয়ে যাওয়া হলো, আপনি কি মনে করেন একটা হেলিকপ্টার লুকিয়ে রাখার মতো কোনো জিনিস? সত্যি আপনি বিশ্বাস করেন যে সেনাবাহিনী জানতো, সেনাবাহিনীর প্রধান জানতো না যে শেখ হাসিনা দেশ ছেড়ে যাচ্ছেন? তাহলে উনি যদি দেশ ছাড়তে না দিত, তখন আপনি কত নাম্বার মির্জাফর বলতেন ওনাকে আপনি? আমি খুব বেশি কথা, আপনি আমার বুঝতে পারছেন আমার ইঙ্গিতটা আমি কি বলছি? এতগুলো লোক যে ক্যান্টনমেন্টে আশ্রয় নিল, আপনার তালিকা পেয়েছেন না 600 কতজন? হ্যাঁ, তারা বেঁচে আছে কিভাবে? উনি ওদের কাছে কিভাবে বেঁচে আছে? যদি ম্যাজিস্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত সেনাবাহিনী ইচ্ছা থাকতো ওনাকে খুঁজে বের করার, ওনার ক্ষমতা ছিল নাকি পালায় কলকাতা ইন্ডিয়া ঢুকার? উনি যে কথাটা বললেন নগ্নভাবে, দরকার ছিল? আমি সেনাবাহিনীর প্রধানের কথা বলছি না, আমি ওনাকে নিয়ে খুব খুশি সেটাও বলতে চাই না, ওনার আরো ভালো ভূমিকা থাকা উচিত ছিল, কিন্তু আমি এই ভাষায় কেন কথা বলবো? রাশেক রহমান সম্প্রতি সলিমুল্লাহ খান, অধ্যাপক সলিমুল্লাহ খান, তিনি তার একটি বক্তব্য বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য তিনি দিয়েছেন, বেশ এর আগেও কয়েকটি বক্তব্য তিনি দিয়েছেন, যেটি আমরা শুনেছি যে তিনি সম্প্রতি যিনি বলছেন বঙ্গবন্ধুকে মিড লেভেলের মানুষের নেতা, এরকমটা বলছেন। তিনি আসলে জনগণের নেতা না, তিনি মিড লেভেলের নেতা ছিলেন। আসলে কি মানে এটি নিয়ে আপনার একটা মন্তব্য জানতে চাই। আচ্ছা দেখেন, প্রথম কথা হচ্ছে সলিমুল্লাহ খানের বক্তব্য আমি আগে যখন শুনতাম আমি বিমোহিত হয়ে যেতাম, কিন্তু ইদানিং ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে মানে মাঝে মাঝে বেশি জ্ঞানী হওয়া বোধহয় বিপদের কারণ হতে পারে। কারণ আপনি যখন অতিরিক্ত জ্ঞানী হন,
তখন অনেক সত্য কথার সাথে একটা দুইটা বড় মিথ্যা কথা যদি মিলিয়ে দেন, এটার মানুষ ধরতে পারে না যেটা মিথ্যা। এবং আপনি এখন যে ইস্যুটা সামনে এনেছেন, ব্যাপারটা কিছুটা ওরকম। দেখেন, আহ শেরে বাংলায় কে ফজলুল জনগণের নেতা, সরওয়ার্দী সাহেব জনগণের নেতা, আব্দুল হামিদ খান ভাসানী জনগণের নেতা, কিন্তু বঙ্গবন্ধু জনগণের নেতা না, মধ্যবিত্তের নেতা। তাহলে কি উনি বলতে চাচ্ছেন যে যাদের হাত ধরে বঙ্গবন্ধু আজকে এই জায়গায়, তারা সকলে মধ্যবিত্তের নেতা ছিলেন? আমি ওনাকে ছুড়ে দিচ্ছি, এটা গেল এক। আর দুই নাম্বার, ওনার সাথে আমার ডিবেট করার তো কোনো প্রয়োজন নাই। এই নতুন প্রজন্মের কাছে এই তথ্য প্রযুক্তির কারণে আপনি তথ্য, চিত্র, দলিল সবই তো আছে। বঙ্গবন্ধুর কোন আহ্বানে লক্ষ কোটি মানুষ আন্দোলিত হয় নাই প্রকাশ্যে? সেখানে মধ্যবিত্তর সংখ্যা কি এত বেশি কখনো হয়? এটা কি সম্ভব? 1971 সালের আগে পরাধীন যে দেশ, বিশেষত 7ই মার্চে, সেখানে কি মধ্যবিত্ত শ্রেণীকুলের সংখ্যা এত বৃহৎ ছিল যে এই বিশাল 7ই মার্চের যে ঐতিহাসিক বক্তব্য দেওয়ার যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে লক্ষ লক্ষ মানুষের সমারোহ আপনি দেখতে পারতেন? আমার বাড়ি রংপুরের মিঠাপুকুর, মিঠাপুকুরের রানীপুকুর ইউনিয়ন, ভাঙনি ইউনিয়ন, বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1950-এর দশকে বাসে নয়, গাড়িতে নয়, সাইকেলের প্যাডেস্টেলে বসে গিয়েছিলেন। সে জনগণের নেতা না, সে মধ্যবিত্তের নেতা। আপনি মধ্যবিত্তের নেতাকে চেনেন নাকি? সাইকেলের প্যাডেস্টেলে করে মানুষের ঘরে ঘরে যায়, রানীপুকুর নামের কোন প্রত্যন্ত ইউনিয়নে যায়, অথবা 4 নম্বর ভাগ্নি নামক কোন প্রত্যন্ত ইউনিয়নে যায়? আমার জানা নাই। এটা গেল এক। আমি, যেহেতু উনি খুব তাত্ত্বিক মানুষ, আমি তাত্ত্বিক ভাবে ওনার উত্তরটা দিলাম না, প্রায়োগিক ভাবে দিলাম। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, গত পরশুদিন আমি আবার নতুন করে ওনার বক্তব্য শোনার পরে রিভাইজ করছিলাম অতীতে। হুম। জেনারেল ইয়াহিয়া খান বাংলাদেশে যখন একটি মারাত্মক ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পরে তিনি প্রেস কনফারেন্স করছিলেন, প্রেস কনফারেন্সের শেষে তিনি যখন বারবার বলছেন যে এই বিপর্যয়ের সাথে আমার কোনো দায়ভার নাই, মানে উনি তো আসলে ত্রাণ কার্যক্রম ঠিক মতো চালান নাই, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, 10 লক্ষের অধিক। তখন একজন সাংবাদিক হঠাৎ করে বলে বসলো যে আপনি কি আশঙ্কা করছেন যে অখণ্ড পাকিস্তান দ্বিখণ্ডিত হতে পারে? জিনিসটা বুঝবেন। হুম। 1970-এর যে ঘূর্ণিঝড় আর 1971-এর স্বাধীনতা যুদ্ধ, কত বড় সময়ের ফারাক। সেই সময় তার সামনে দুর্দান্ত প্রতাপশালী স্বৈরাচার জেনারেল ইয়াহিয়া খানের সামনে একজন সাংবাদিক পাকিস্তানের অখণ্ডতা ভেঙে যেতে পারে এই সম্ভাবনা তুলে প্রশ্ন করছেন, এবং তিনি উত্তরটা দিচ্ছেন যে না, আমি এটা বিশ্বাস করি না, কারণ বাঙালিরাই তো সংখ্যাগরিষ্ঠ, তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে কেন সংখ্যালঘিষ্ঠর সাথে সংঘাত করে পাকিস্তানকে ভাঙবে? তার মানে যাহা রটে তাহা কিছুটা বটে। অনেক আগে থেকেই বাংলাদেশ হবে, পাকিস্তান থাকবে না। এটা বড় নেতা যারা ছিলেন, যাদেরকে বলা হয় অ্যাবভ দ্য রেডার অর ইন ফ্রন্ট অফ দ্য রেডার, দোজ হু আর নট আন্ডার দ্য রেডার, তাদের সকলের কাছেই পরিষ্কার ছিল। শুধু সলিমুল্লাহ খান সাহেবই বুঝতে পারতেছিলেন না যে বাংলাদেশের মানুষের, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আলাদা হওয়ার তীব্র ইচ্ছাটা বিরাজমান ছিল। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আসলে ঠিক আহ, বিচ্ছিন্নতাবাদী নন, তিনি একজন প্রক্রিয়া পদ্ধতিগত রাজনীতিবিদ, যিনি জনগণের কাছেও যেতে চান, আবার একই সাথে বিচ্ছিন্নতাবাদী হিসেবে উপস্থিত হতে চান না। সেই জায়গা থেকে 7ই মার্চের বক্তব্য এবং সেই পর্যায়ক্রমে যে চলে আসা, এটাই তার জন্য সবচেয়ে বড় উত্তর। এবং তার থেকে বড় উত্তর হচ্ছে, আমি সলিমুল্লাহ খান সাহেবকে একটাই অনুরোধ করব, আপনার অবসর সময় নিশ্চয়ই আপনি পড়েছেন, আপনি জ্ঞানী মানুষ, আমার বেয়াদবি ক্ষমা করবেন, আপনি আবার যুদ্ধ চলাকালীন সময় জেনারেল ইয়াহিয়া খানের বক্তব্যগুলো শুনবেন। ওখানে উনি মেজর জেনারেল জিয়া রহমানের নাম একবারও বলেন নাই, আব্দুল হামিদ খান ভাসানী তার নামও একবারও বলেন নাই, অথবা অন্য কোনো নেতার নাম বলেন নাই। একটা নামই বারবার বলছেন, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, এবং একটা দলের নামই বলছেন, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। ঠিক একইভাবে আবার 1971 সালে জুলফিকার আলী ভুট্টো, হ্যাঁ, তার বক্তব্যগুলো তো ওই শেখ মুজিবুর রহমান, ওই আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো নাম আপনি খুঁজে পাবেন না। তাহলে যদি বঙ্গবন্ধু যদি বাংলাদেশের স্বাধীনতার অন্যতম একজন, আমি বলবো মহানায়ক যদি না হন, তিনি যদি, তার নামে যদি যুদ্ধটি সংগঠিত না হয়, তাহলে তার নাম তারা কেন বলছেন? তারা কি আমাদের আত্মীয়? তারা কি আমাদের আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী? নিশ্চয়ই না। হুম। নট অনলি দ্যাট, আপনি জেনারেল নিয়াজি থেকে শুরু করে টিক্কা খান থেকে শুরু করে প্রত্যেকের যে রেডিও ব্রডকাস্ট যেগুলো হয়েছিল, প্রত্যেকটা ট্রান্সক্রিপ্ট শুনবেন, ওই আওয়ামী লীগের কুত্তা, মানে আওয়ামী লীগের ডগ, ও আর শেখ মুজিব ছাড়া অন্য কোনো নাম নাই। সুতরাং সলিমুল্লাহ খান সাহেব এত বড় প্রতারণা করার কোনো প্রয়োজন নাই।
আপনাকে হয়তো বা আমরা সম্মান দিতে পারি নাই, বা আপনি হয়তো বা কোথাও সংক্ষুব্ধ, কিন্তু এর মানে এই না যে বাংলাদেশে 18 কোটি মানুষ যে জামাত করে নতুন, মানে আলবদর রাজাকার ছিল না, তার জন্য তো পরিচয় সে বাংলাদেশী, তার সাথে প্রতারণা করার দরকার নেই। স্বাধীনতার ইতিহাসটাকে যদি আপনি শরবত বানিয়ে দেন, আপনি এখন হয়তো বা কিছুটা জনপ্রিয় হবেন, কিন্তু সময়ের বিচারে আসলে টিকে থাকা কঠিন হবে। নট অনলি দ্যাট, এখানে উল্লেখ্য 1972 সালের 16ই ডিসেম্বরের পরে, 71 সালের 16ই ডিসেম্বর পরে জুলফিকার আলী ভুট্টো যখন পাকিস্তানের করাচিতে বিশাল জনসভায়, একেবারে জনসভায় দাঁড়িয়ে বাংলাদেশে আমাদের থেকে আমরা তাদেরকে হারিয়েছি এই জায়গায় যখন বক্তব্য দিচ্ছেন, তখনও শেখ মুজিবুর রহমানের নামই উল্লেখ করেছেন, যে শেখ মুজিবুর রহমানের কারণেই আজ পাকিস্তান বিভক্ত হয়েছে। ওখানে উনি আওয়ামী লীগের কথাই বলেছেন। এগুলো সবকিছুই ধারণকৃত অবস্থায় আছে, লিপিবদ্ধ অবস্থায় আছে। সুতরাং আমরা জ্ঞানীকে ছোট করতে চাই না, আমাদের একটা অনুরোধ, জ্ঞানের প্রয়োগটা তো ঠিক হওয়া দরকার। জ্ঞানের প্রয়োগে যদি আমার পরিচয় হারিয়ে যায়,